ওকে, আসসালামু আলাইকুম। আমরা আজকের মতো আবারও আমাদের লাইভ ক্লাসে চলে আসছি। আজকে পড়ার টপিক হচ্ছে গুণগত রসায়ন। আই হোপ তোমরা সবাই জয়েন করছো। ওকে, ওয়ালাইকুম আসসালাম নাহিদ। আচ্ছা, ওকে, যারা যারা সালাম দিচ্ছ তাদেরকে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আজকে আমরা এক ক্লাসে গুণগত রসায়নটা পড়ার চেষ্টা করব এবং গুণগত রসায়ন থেকে যা পড়বো ইনশাল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোই পড়বো আমরা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। নয় জন। ওকে, বারো জন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলো তো। সাউন্ড। ফাহমিদা নুসরাত মৌরিন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, 14 জন। আচ্ছা, তোমরা যারা ক্লাস করতেছো সবাই কি ফার্স্ট টাইমার, মানে এখানে সেকেন্ড টাইমার আসো কে কে, আর ফার্স্ট টাইমার আসো কে কে একটু বলো তো। সেকেন্ড টাইমার আসো কে কে একটু লেখো তো, দেখি তো সেকেন্ড টাইমার কয়জন আছে আর ফার্স্ট টাইমার কয়জন আছে। আরে না, আমি কখনো ক্লিন শেপ করি না, ঠিক আছে। ক্লিন শেপ করলে মেয়েরা তাকায় না। আমি হালকা ট্রিম করছি দাড়িটা, ঠিক আছে, হালকা ট্রিম করছি, ছবি তোলা লাগতো তাই হালকা ট্রিম করছি। ক্লিন শেপ করলে মেয়েরাটা পছন্দ করে না। সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার, সেকেন্ড টাইমার। আচ্ছা, মানে এখন যারা ক্লাস করতেছো মোটামুটি সবাই সেকেন্ড টাইমার। ফার্স্ট টাইমারগুলো ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছে, আমি বুঝতে পারছি। ঢাবি শেষেই, ঢাবি এক্সাম শেষ হলে আশা করি সবাই আবার জয়েন হবে। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি, ঠিক আছে। আমরা লেট না করি, আমরা ক্লাস শুরু করি। ওকে, হাফিজা আক্তার স্মৃতি, অনেকদিন পর লাইভ ক্লাস করতেছি। কেন, তুমি কি মানে বিয়ে শাদী হয়ে গেছিল নাকি তোমার? এতদিন কি শ্বশুর বাড়ি ছিল নাকি? শ্বশুর বাড়ি গেলে ভালো কথা, শ্বশুর বাড়ি যাও, সমস্যা নাই, সঙ্গে আমারও নিয়ে যাও। আমি একটু বিনামূল্যে দাওয়াত খাইতে পারতাম, আর আমার কটা বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চারও নিয়ে যাইতাম। ওকে, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা বেশ কিছু জিনিস রিডিং পড়বো এখান থেকে। রিডিংগুলা কি কি, এগুলো আমি না পড়াইলেও তোমরা পারবা, কারণ এগুলা তোমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছো। ফার্স্ট অফ অল হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে। রাদারফোর্ড পরমাণু মডেল, দেখা যায় কি যে অনেকে এটা আমার চেয়েও ভালো বুঝাইতে পারবা। রাদারফোর্ড পরমাণু মডেল, এটা আমার চেয়েও তোমরা অনেকে ভালো বুঝাইতে পারবা। তো রাদারফোর্ড পরমাণু মডেল থেকে তোমরা কি পড়বা? স্বীকৃতিটা, মানে স্বীকার্যগুলো পড়বা। রাদারফোর্ডের যে স্বীকার্যগুলো বা সিদ্ধান্তগুলো ছিল সেই সিদ্ধান্তগুলো পড়বা, এবং যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাগুলো পড়বা। ওকে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে তোমরা কি পড়বা? সিদ্ধান্ত এবং সীমাবদ্ধতা। কথা বুঝতে পারছো? সিদ্ধান্ত এবং সীমাবদ্ধতা। তারপরে বোর পরমাণু মডেলের দিকে আসো। বোর পরমাণু মডেল। আচ্ছা, এই বোর পরমাণু মডেল থেকে তোমরা স্বীকার্যটা পড়বা। 3টা স্বীকার্য আছে বোর পরমাণু মডেলের, তাই না? বোর পরমাণু মডেলের কয়টা স্বীকার্য? 3টা স্বীকার্য। কি কি? আচ্ছা, শক্তি স্তর সংক্রান্ত স্বীকার্য, কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য, আর একটা হচ্ছে তোমার শক্তির শোষণ এবং বিকিরণ সংক্রান্ত স্বীকার্য। টোটাল এই যে 3টা স্বীকার্য, এই 3টা স্বীকার্য মোটামুটি সবার কম বেশি জানা আছে না? আচ্ছা, তারপরে বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা অবশ্যই ভালো করে পড়তে হবে, অবশ্যই ভালো করে পড়বা। তো সেই সীমাবদ্ধতা থেকে একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন খুবই আসে সীমাবদ্ধতা থেকে, সেটা হচ্ছে তোমার যে বোর পরমাণু মডেল শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বা আয়নের ব্যাখ্যা দিতে পারে। মানে বোর পরমাণু মডেল কী করতে পারে? 1 ইলেকট্রন বিশিষ্ট, মানে যে পরমাণুর একটা ইলেকট্রন আছে বা যে আয়নের একটা ইলেকট্রন আছে, সেই সকল আয়ন বা পরমাণুর মডেলের ব্যাখ্যা দিতে পারে কে? বোর পরমাণু মডেল, তাই না? আচ্ছা, তো দেখো
যে হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে বা কয়টা প্রোটন আছে, একটা। তাহলে এটার ব্যাখ্যা কিন্তু বোর পরমাণু মডেল দিতে পারবে। তারপর হচ্ছে হিলিয়ামে এখন দেখো তো কয়টা ইলেকট্রন আছে, এই অবস্থায় কিন্তু হিলিয়ামের ইলেকট্রন 2টা। তাহলে এইটার কিন্তু ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারবে না। কিন্তু আমি যদি হিলিয়াম প্লাস লিখি, হিলিয়াম প্লাস মানেটা কি, এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে এই হিলিয়ামে এখন কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে এই হিলিয়াম প্লাস এইটার ব্যাখ্যা বা এইটার পরমাণু মডেলের ব্যাখ্যা কিন্তু বোর পরমাণু মডেল দিতে পারে। তারপরে আমি যদি লিখি লিথিয়াম 2+, দেখো লিথিয়ামে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন কয়টা, 2টা। 2+ মানে কি, 2টা ইলেকট্রন চলে গেছে, তার মানে আছে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তাহলে এই লিথিয়াম 2+ এর ব্যাখ্যাও কে দিতে পারবে, বোর পরমাণু মডেল দিতে পারবে, তাই না? তাহলে আমাদের মোটামুটি সবারই এটা জানা আছে যে কে মানে বোর পরমাণু মডেল কোন কোন পরমাণু বা আয়নের ব্যাখ্যা দিতে পারে, এটা সবারই কম বেশি জানা আছে। তো তোমরা একটু বলো তো H+, এইটার ব্যাখ্যা কি বোর পরমাণু মডেল দিতে পারে কি পারে না? H+ এর যে পরমাণু মডেল, এটা বোর পরমাণু মডেল দিতে পারে কি পারে না? H+ এর পরমাণু মডেল বোর ব্যাখ্যা দিতে পারে কি পারে না? পারে না। কারণটা কি, এখানে কিন্তু কোনো ইলেকট্রন নাই, কোনো ইলেকট্রনই কিন্তু এখানে নাই। আচ্ছা, তো এই হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এবং এখান থেকেই বেশিরভাগ সময় দেখবা যে এমসিকিউ আসছে যে নিচের কোনটির বা কোন আয়নটির বা কোন পরমাণুটির ব্যাখ্যা বোর পরমাণু মডেল দিতে পারে না। তারপরে আছে তোমার বেরিলিয়াম 3+, এইটার ব্যাখ্যাও কিন্তু বোর পরমাণু মডেল দিতে পারে, কারণ বেরিলিয়ামে স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন কয়টা, 4টা, চলে গেছে কয়টা, 3টা, আছে কয়টা, একটা। তাহলে বেরিলিয়াম 3+ এর ব্যাখ্যাও কে দিতে পারবে, বোর পরমাণু মডেল দিতে পারবে। ওকে, তাহলে এই যে দেখো রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল গেল গা। আচ্ছা, তোমরা কেউ কি বলতে পারবা যে বোরের পরমাণু মডেলের অপর নাম কি, বলতে পারবা? খুবই সিম্পল একটা কোশ্চেন। অনেকে হাসতেছো যে ভাই এটা কোনো কোশ্চেন করলেন আমাদেরকে, আমরা তো প্রো লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে, আমরা তো এগুলো জানি। হ্যাঁ, বোর পরমাণু মডেলের অপর নাম হচ্ছে তোমার কি, বলতে পারবা কেউ? জানা আছে কারো? সোলার সিস্টেম অ্যাটম না, দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের অপর নাম হচ্ছে তোমার সোলার অ্যাটমিক মডেল, আবার এটাকে আমরা বলি নিউক্লিয়ার অ্যাটমিক মডেল, ঠিক আছে। হ্যাঁ, আবির লিখছে কোয়ান্টাম, ইয়েস, বোর পরমাণু মডেলের অপর নাম হচ্ছে তোমার কোয়ান্টাম অ্যাটমিক মডেল, ঠিক আছে। কেন কোয়ান্টাম অ্যাটমিক মডেল বলা হয় বোর পরমাণু মডেলকে? কারণ এই যে বোরের স্বীকার্য কয়টা ছিল, 3টা স্বীকার্য না, বোরের কয়টা স্বীকার্য ছিল, 3টা স্বীকার্য ছিল। এখন এই 3টা স্বীকার্য কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত জানা আছে? কোয়ান্টাম থিওরির উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাহলে বোরের পরমাণু মডেল কিসের উপরে প্রতিষ্ঠিত? কোয়ান্টাম থিওরির উপরে প্রতিষ্ঠিত। এখন কোয়ান্টাম থিওরি কি জিনিস বা এটা কি, এটা আমি পরে আলোচনা করতেছি। তো কোয়ান্টাম থিওরি দিছে কে? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক কি দিছে? কোয়ান্টাম থিওরি দিছে। এই জন্য বোরের পরমাণু মডেলকে বলা হয় কোয়ান্টাম অ্যাটমিক মডেল, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো এই গেল। এরপরে তোমরা দেখবা তোমাদের বইতে শ্রোডিঞ্জার তরঙ্গ বলবিদ্যা মডেল দেওয়া আছে, শ্রোডিঞ্জার তরঙ্গ বলবিদ্যা মডেল। হ্যাঁ, তো এখন তোমরা অনেকেই হয়তো ইন্টারমিডিয়েট লেভেলে ওইটা পড়ছো, অনেকে পড়ো নাই, অনেকে হয়তো স্কিপ করছো, বাট ওইটা টোটালি লাগে না, ঠিক আছে। অ্যাডমিশন লেভেলেও লাগবে না, আর তুমি যখন ভবিষ্যতে অনার্স করবা অনার্সেও লাগবে না, জাস্ট একবার একটু ইকুয়েশনটা জানতে হবে। হ্যাঁ, ইকুয়েশনটা একটু জানতে হবে, সেই ইকুয়েশনটা আমি একটু লিখি, শ্রোডিঞ্জার তরঙ্গ বলবিদ্যা, ঠিক আছে। শ্রোডিঞ্জার তরঙ্গ বলবিদ্যা মডেল। আচ্ছা, তো দেখো এইটার ইকুয়েশনটা হচ্ছে এরকম, ডি সাই স্কোয়ার ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি সাই স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি সাই স্কোয়ার ডিজেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ, ঠিক আছে, 8 পাই স্কোয়ার এম বাই এইচ ইন্টু ই মাইনাস ভি। এই ভি দ্বারা বোঝাচ্ছে তোমার স্থিতিশক্তি, অর্থাৎ ইলেকট্রনের স্থিতিশক্তি বোঝায়, ই মাইনাস ভি ইকুয়াল 0, ঠিক আছে, ইকুয়াল 0। আচ্ছা, তো এখন এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে,
আসতে পারে। এখন কি এমসিকিউ আসতে পারে? এখান থেকে জাহাঙ্গীরনগরে একবার এমসিকিউ আসছে, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো। এখান থেকে জাহাঙ্গীরনগর ভার্সিটির এ ইউনিটে একবার এমসিকিউ আসছে, খুব সম্ভবত সেইটা 14 অথবা 15 সালে, হ্যাঁ খুব সম্ভবত। তো কি এমসিকিউ আসতে পারে দেখো, এই যে ই আছে না, এই ইটাকে কি বলা হয়? এই ইটাকে বলা হয় আইজেন ফাংশন, সরি আইজেন ফাংশন। আইজেন ফাংশন কি এটা বোঝার দরকার নাই, ঠিক আছে? আইজেন ফাংশন কি এটা বোঝার দরকার নাই। ভবিষ্যতে কেউ যদি তোমরা হচ্ছে গিয়া কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়াশোনা করো বা গবেষণা করতে যাও, তখন তোমার এই আইজেন ফাংশন টাংশন নিয়ে তোমার অনেক চিন্তা ভাবনা করতে হবে। আমি নিজেও এত ক্লিয়ার জানি না, সো এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিতে পারবো না। তো দেখো আরেকটা হচ্ছে তোমার এখানে সাই আছে, সাই, একটা হচ্ছে সাই, এই যে ত্রিশূলের মতো, হ্যাঁ সাই, এইটাকে বলা হয় তোমার ইলেকট্রনের তরঙ্গ ফাংশন, ইলেকট্রনের তরঙ্গ ফাংশন। আর এই যে সাইয়ের উপর যখন স্কোয়ার চলে আসবে, সাই স্কোয়ার যখন হবে, তখন এইটা দ্বারা বোঝায় অরবিটালে ইলেকট্রন এর অবস্থান, অরবিটালে ইলেকট্রনের অবস্থান। কথা বুঝতে পারছো? তাহলে দেখো এই দুটো এমসিকিউই বেশি আসে, ঠিক আছে? এই দুটো জিনিসই বেশি আসে, এটা একটু বক্স করে রাখো বা মাথায় ভালো করে ঢুকায় রাখো এখন, যে এই যে সাই আছে, এই সাই দ্বারা কি বোঝাচ্ছে? ইলেকট্রনের তরঙ্গ ফাংশন। আর সাই স্কোয়ার এটা দ্বারা কি বোঝাচ্ছে? অরবিটালে ইলেকট্রনের অবস্থান। এই যে কিছুদিন আগে মেরিটাইম ভর্তি পরীক্ষা হয়ে গেছে না, মেরিটাইমে কিন্তু এই প্রশ্নটা আসছে যে অরবিটালে ইলেকট্রনের অবস্থান প্রকাশ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়, ঠিক আছে? অরবিটালে ইলেকট্রনের অবস্থান প্রকাশ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? তো অপশনে কি ছিল? সাই ছিল, সাই স্কোয়ার ছিল। তো এটা যদি ভালো করে মাথায় না রাখো, পরীক্ষার হলে গিয়ে কিন্তু কনফিউজড হয়ে যাবা, পরীক্ষার হলে কিন্তু কনফিউজড হয়ে যাবা। সো ভালো করে এই দুটো জিনিস মাথায় রাখবা। আই হোপ আমার বাচ্চা কাচ্চারা এরপর আর ভুল করবে না বা ভুলেও যাবে না, ঠিক আছে? তাহলে কি বললাম? সাই দ্বারা কি বোঝাচ্ছে? ইলেকট্রনের তরঙ্গ ফাংশন, সাই স্কোয়ার ইলেকট্রনের, সরি অরবিটালে ইলেকট্রনের অবস্থান। ক্লিয়ার? এই যে আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস জানতে পারি, ঠিক আছে? একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে তোমার যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের না দুইটা ধর্ম আছে। কয়টা ধর্ম আছে? দুইটা ধর্ম আছে। কি কি? একটা হচ্ছে সে তরঙ্গ ধর্ম দেখায়, আর একবার সে কি দেখায়? কণা ধর্ম দেখায়। তাহলে ইলেকট্রন কি? একবার কণা ধর্ম দেখায়, একবার তরঙ্গ ধর্ম দেখায়। তাহলে একটা জিনিস সে কয়টা ধর্ম দেখাচ্ছে? দুইটা ধর্ম দেখাচ্ছে। তাহলে এটাকে বলা হয় দ্বৈত ধর্ম বা দ্বৈততা। তাহলে ইলেকট্রনের দ্বৈততা বা দ্বৈত ধর্ম সর্বপ্রথম কোন ব্যক্তি বা কোন বিজ্ঞানী প্রমাণ করেন? বলতে পারবা কেউ? ইলেকট্রনের দ্বৈততা বা তোমার হচ্ছে গিয়া দুই নীতি, এটা সর্বপ্রথম কোন ব্যক্তি প্রমাণ করেন? বলতে পারবা? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ইলেকট্রনের দ্বৈততা কোন ব্যক্তি সর্বপ্রথম প্রমাণ করেন? শ্রোডিঞ্জার লাগছে কেডা? না, শ্রোডিঞ্জার না, ডি ব্রগলি। হ্যাঁ, বিজ্ঞানী লুই ডি ব্রগলি, বিজ্ঞানী লুই ডি ব্রগলি সর্বপ্রথম ইলেকট্রনের দ্বৈততা প্রমাণ করেন। তো এই দ্বৈততা কিভাবে প্রমাণ করেন? দেখো সিম্পলভাবে চিন্তা করো যে একটা মানে আইনস্টাইনের সূত্র অনুসারে, আইনস্টাইনের সূত্র অনুসারে ই ইকুয়াল টু কি? এমসি স্কোয়ার। অর্থাৎ যে কোনো পার্টিকেলে, যে কোনো কণার ভিতরে টোটাল যে এনার্জি, সেই এনার্জির মান কত? ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, আইনস্টাইনের তত্ত্ব অনুসারে, তাই না? এটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তি রূপান্তরের তত্ত্ব অনুসারে। আচ্ছা, আবার আমরা কি জানি? আমরা জানি না যে ই ইকুয়াল টু এইচ মিউ, এটা কি আমরা জানি না? জানি কিন্তু, ঠিক আছে? তো ই ইকুয়াল টু এইচ, এইচের মতো থাকলো নিউ মানে কি? সি বাই ল্যামডা। নিউ দ্বারা কি বোঝাচ্ছে? ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। এইটা কোথা থেকে পাচ্ছি? এটা পাচ্ছি আমরা বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের সূত্র থেকে। এটা কোথা থেকে পাইছি? বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের সূত্র থেকে পাইছি। তো দেখো ইলেকট্রনের কি আছে? তরঙ্গ ধর্ম আছে। ইলেকট্রনের কি আছে? তরঙ্গ ধর্ম আছে। এখন একটা ইলেকট্রন যদি তরঙ্গ হয়, তখন তার কি থাকবে? ফ্রিকোয়েন্সি থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, থাকবে না? আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে কে? এনার্জি। ফ্রিকোয়েন্সির উপরে কে ডিপেন্ড করে? এনার্জি ডিপেন্ড করে। কথা বুঝতে পারছো? মানে শক্তি, একটা তরঙ্গের শক্তি কিসের উপর নির্ভরশীল? কম্পাঙ্ক না তরঙ্গ দৈর্ঘ্য? অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কম্পাঙ্ক। একটা ইলেকট্রনের মানে একটা কণার যে শক্তি, সেই শক্তির মান কিসের উপর নির্ভর করে? ফ্রিকোয়েন্সির উপরে নির্ভরশীল। ওকে, আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি যে এই যে ফ্রিকোয়েন্সিটা আছে বা এই যে তরঙ্গটা আছে, এই তরঙ্গটা একটা ইলেকট্রনের তরঙ্গ।
তাহলে একটা ইলেকট্রনের এনার্জি কত হবে E = hc/λ। এখন এটাও ছিল ইলেকট্রনের এনার্জি, এটাও ইলেকট্রনের এনার্জি, তাহলে এই এনার্জি আর এই এনার্জি কি সেম, তাহলে আলটিমেটলি লেখা যায় mc² = hc/λ। তাহলে দেখো তো AC আর AC কাটাকাটি করলে কত থাকে mc = h/λ, তাই না? এবার খেয়াল করো m দ্বারা কি বোঝাচ্ছে ভর, m দ্বারা কি বোঝাচ্ছে ভর বোঝাচ্ছে, কার ভর ইলেকট্রনের ভর, তাই না? m দ্বারা কি বোঝায় ইলেকট্রনের ভর, আর c দ্বারা কি বোঝায় বেগ। তাহলে ভর এবং বেগের গুণফলকে আমরা কি বলি ভরবেগ p = h/λ। এখন ভরবেগ কার থাকবে নিশ্চয়ই একটা কণার থাকবে, কারণ কণার কি আছে ভর আছে, রাইট? ভরবেগ কার থাকবে একটা কণার থাকবে। আবার ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তো কার থাকবে নিশ্চয়ই একটা তরঙ্গের থাকবে। এখন দেখো এই একটা সমীকরণে আমরা একবার পাচ্ছি ভরবেগ আর একবার এই পাশে কি পাচ্ছি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একই সমীকরণের ভিতর এক সাইডে ভরবেগ এক সাইডে তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা সাইড তার প্রকাশ করতেছে কণা ধর্ম আর একটা সাইড প্রকাশ করতেছে তরঙ্গ ধর্ম। অর্থাৎ একটা সমীকরণ দ্বারা আমরা কি করতে পারতেছি কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটাকেই প্রকাশ করতে পারতেছি। ওকে, আচ্ছা, তো এখান থেকে বিজ্ঞানী লুই ডি ব্রগলি আলটিমেটলি একটা ধারণাতে আসলো যে ইলেকট্রনের ধর্ম কয়টা, দুইটা ধর্ম দেখায় একত্রে, সেটা হচ্ছে তরঙ্গ ধর্ম এবং কি হচ্ছে তোমার কণা ধর্ম। ওকে, তো এখন এখান থেকে এই সূত্র থেকে এমসিকিউ আসতে পারে, ফর এক্সাম্পল আমি একটা কোশ্চেন লিখি, খাতায় লিখে নাও কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য 626 ন্যানোমিটার হলে তার ভরবেগ কত? ওকে, কোশ্চেনটা কি দেখো তো, একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য 626 ন্যানোমিটার হলে আচ্ছা দেখো একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য 626 ন্যানোমিটার হলে তার ভরবেগ কত। তো দেখো তো আমাদের এখানে কি দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বের করতে বলছে ভরবেগ। তো আমরা যখনই দেখব যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে বলছে ভরবেগ বের করতে, অথবা ভরবেগ দেওয়া আছে বলছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে, অর্থাৎ যে কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে বের করতে হবে ভরবেগ দেওয়া থাকবে বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। এরকম হলে আমাদেরকে সরাসরি কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে, এই যে P = h/λ এই সূত্রে অ্যাপ্লাই করবো। তাহলে P = h মানে কত, এইচ এর ভ্যালুটা কি, এইচ হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক, তাই না? এইচটা কি প্লাঙ্কের ধ্রুবক। এখন আমরা কি প্লাঙ্কের ধ্রুবক জানি? হ্যাঁ, আবাল বৃদ্ধ বনিতা গরু ছাগল হাঁস মুরগি সবাই আমরা প্লাঙ্কের ধ্রুবকটা জানি, ঠিক আছে? প্লাঙ্কের ধ্রুবক কত 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা কিন্তু এসআই, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে এইটা। আরেকটা আছে সিজিএস পদ্ধতি, ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে এইচ এর ভ্যালু 6.626 × 10⁻27 আর্গ সেকেন্ড। এটা হচ্ছে তোমার কোন পদ্ধতি, সিজিএস পদ্ধতি। ওকে, এবার খেয়াল করো যে নিচে কি আছে ল্যামডা আছে না, ল্যামডা কত 626 ন্যানোমিটার। তাহলে আমি 626, আচ্ছা ন্যানোমিটার কি রাখা যাবে, আর রাখা যাবে না, এটাকে কি করতে হবে মিটারে নিতে হবে। তাহলে ন্যানোমিটারকে যদি আমি মিটারে নিই তাহলে কত দ্বারা গুণ করতে হবে 10⁻৯ দ্বারা গুণ করতে হবে। তো এখন খেয়াল করো আমরা এটাকে উঠাই দিলাম, দশমিকটাকে উঠাই দিলে নিচে কত আসে 1000 আসে না, কারণ দশমিকের উপরে কয় ঘর ছিল 3 ঘর ছিল। ওকে, 1000 মানে কি 10⁻3, 1000 মানে কি 10⁻3, তাই না? আচ্ছা, এবার খেয়াল করো তাহলে এটা আর এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করে এটাকে আমি 1 লিখতে পারি। কত লিখতে পারি 1, বা কেউ যদি আরও অ্যাকুরেট লিখতে চাও 1.01 লিখলেও কোনো সমস্যা নাই, কারণ এখানে আছে তোমার হচ্ছে গিয়া এটাকে 1 না, এটাকে আমি 10 লিখতে পারি, কারণ 6 আর নিচে আছে তোমার 626, তাহলে এটাকে আমরা 10 লিখতে পারি, 10, ঠিক আছে? 10 লেখা যায়, 10 পয়েন্ট সামথিং লেখা যায়। ধরো 10 পয়েন্ট আমরা এটাকে 1 দিলাম, ঠিক আছে? আমরা এটাকে 10.1 লিখতে পারি। ওকে, আচ্ছা, এবার নিচে কত 10⁻9 আর এখানে কত 10⁻3, তাহলে এই দুইটা হিসাব নিকাশ করলে দেখো তো কত আসে 10⁻6 আসে, তাই না? 10⁻6, তাহলে 10.1 ইন্টু এখানে আছে 10⁻34 আর এখানে আছে কত 10⁻6, তাহলে 10⁻34 + 6 কত হয় দেখো তো
10.1 ইন্টু 10 টু দি পাওয়ার -28। এটাকে আমরা আরও ভালোভাবে লিখলে 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার -29 কেজি মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? বুঝতে পারছি? হিসাবটা বুঝতে পারছো বাচ্চারা? ওকে, আই হোপ তোমরা বুঝে গেছো ব্যাপারটা। আচ্ছা, তো এবার আমরা সামনের দিকে আগাই। তোমাদেরকে আরও বেশ কিছু জিনিস রিডিং পড়তে হবে এখান থেকে। সেই রিডিংটা হচ্ছে তোমার যে কি কি রিডিং পড়বা, খাতায় লেখো রিডিং পড়বা কি কি। কেমিস্ট্রিতে তোমরা ভালো করতে চাইলে অবশ্যই মেইন বইটাকে কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? বিশেষ করে রাবি জাহাঙ্গীরনগরে আমি মনে করি যে কেমিস্ট্রি মেইন বই ফলো করা ছাড়া কোনো ওয়ে নাই, কারণ একদম মেইন বই থেকেই প্রশ্ন হয়। হ্যাঁ, মেইন বই যদি ভালো করে মাথায় রাখতে পারো তো মোটামুটি শিওর থাকো কেমিস্ট্রিতে তুমি 90% নাম্বার তুলতে পারবা। ওকে, তো দেখো রিডিং পড়বা হচ্ছে তোমরা এই যে বিভিন্ন কণা আছে না, বিভিন্ন কণার ধর্মগুলো একটু রিডিং পড়বা। কীরকম? এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের চার্জ কত, প্রোটনের ভর কত, প্রোটনের চার্জ কত, নিউট্রনের ভর কত, নিউট্রনের চার্জ কত, তারপর হচ্ছে তোমার ইলেকট্রন কে আবিষ্কার করছে, প্রোটন কে আবিষ্কার করছে, নিউট্রন কে আবিষ্কার করছে। এগুলো তোমরা মোটামুটি ম্যাক্সিমাম এখানে যারা আসো সবাই মেডিকেল কোচিং করা স্টুডেন্ট এবং সবাই কিন্তু কম বেশি এগুলো ভালো জানো। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার চেয়েও কিন্তু তোমরা এগুলো ভালো জানো, আর এগুলো আমি ক্লাসে না পড়ানোটাই বেটার, কারণ এগুলো তোমরা মোটামুটি শিখে আসছো। এখন আমরা সবাই বলি কি ইলেকট্রনের চার্জটাকে কত বলি? -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এটাকে আমরা ইলেকট্রনের প্রকৃত চার্জ বলি। এটা হচ্ছে ইলেকট্রনের কি প্রকৃত চার্জ, এটা ইলেকট্রনের প্রকৃত চার্জ। আচ্ছা, এখন খেয়াল করো এই টোটাল চার্জটাকে, এই যে এইটাকে আমরা আবার -1 ধরি, এটাকে আমরা কত ধরি? -1 ধরি। তাহলে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক চার্জ, তাই না? এটা হচ্ছে আমাদের আপেক্ষিক চার্জ। কথা বুঝতে পারছো? ঠিক সেমভাবে প্রোটনের চার্জটাকে আমরা কত ধরি? +1 ধরি। নিউট্রনের চার্জটাকে আমরা কত ধরি? 0 ধরি। আমার কোশ্চেন হচ্ছে হোয়াই, কেন? কারণ কি জানা আছে কারো? এই কারণটা কি কারো জানা আছে যে ইলেকট্রনের চার্জ কেন -1 হইলো, প্রোটনের চার্জ কেন +1 হলো, আর নিউট্রনের চার্জ কেন 0 হলো? এই কারণটা কি তোমাদের জানা আছে? জি ভাইয়া, যাক, ভেরি গুড। অ্যাটলিস্ট কেউ তো জানো কারণটা। জানো না কে? জানো না কে? ক্যালকুলেশনের সুবিধার্থে। আচ্ছা দেখো, আসলে কেন এরকম -1 +1 হইলো এটা একটু হালকা বুঝাই, যদিও এটা আউট অফ টপিক, তারপর একটু বুঝাই। কারণ তোমরা ভবিষ্যতে যখন টিচার হবা, তোমরা ভবিষ্যতে যখন পড়াবা, তখন বাচ্চা কাচ্চাদের যদি শিখাও, বাচ্চা কাচ্চা তোমাদের দেখে আকৃষ্ট হবে। আকৃষ্ট হওয়ার পর তোমার কী হবে? অনারিয়ামটাও বেড়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো একটা পরমাণু, অ্যাটম, একটা পরমাণু বেসিক্যালি তোমার 3 ধরনের কণিকা নিয়ে গঠিত হইতে পারে, ঠিক আছে? একটা পরমাণু বেসিক্যালি কয় ধরনের কণিকা নিয়ে গঠিত হইতে পারে? 3 ধরনের। কি কি দেখো তো? প্রথমটা হচ্ছে তোমার স্থায়ী কণিকা। তাহলে পরমাণুতে কি থাকবে? স্থায়ী কণিকা থাকবে। তারপর হচ্ছে তোমার অস্থায়ী কণিকা। আরেকটা হচ্ছে তোমার কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা এটা জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে কম্পোজিট কণিকার উদাহরণ জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য 100% ইম্পর্টেন্ট। কম্পোজিট কণিকা আছে দুইটা, একটা হচ্ছে তোমার আলফা কণা, আরেকটা হচ্ছে তোমার ডিউটেরন কণা। ডিউটেরন, অনেকে এটাকে মনে করে কি ডিট্রিয়াম, ওই যে হাইড্রোজেনের যে আইসোটোপ আছে না, ডিউটেরিয়াম, এই যে এইটা, অনেকে মনে করে কি এইটা আর এটা সেম। অনেকে মনে করে কি ডিউটেরন কণা আর এই কণা সেম, না, দুইটা আলাদা। এটা হচ্ছে ডিউটেরিয়াম, এটা হচ্ছে ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে ডিউটেরন, দুইটা আলাদা জিনিস কিন্তু, ঠিক আছে? আর আলফা কণা কিন্তু আমরা বাচ্চারা সবাই জানি। আলফা কণা হচ্ছে যে তুমি যদি একটা ক্লাস 1-এর বাচ্চাকে ধরো, যদি জিজ্ঞেস করো যে এই আলফা কণা কি বল, ও দেখবা পটর করে বলে দেবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার দেখো ভিপিএন দিয়ে এখন আলহামদুলিল্লাহ ক্লিয়ার ক্লাস। ভিপিএন তো ছেলেরা ইউজ করে। আচ্ছা, তো এবার দেখো স্থায়ী কণিকা আর অস্থায়ী কণিকা।
তো স্থায়ী কণিকা হচ্ছে তোমার তিনটা। স্থায়ী কণিকা কয়টা? তিনটা। এটা সবাই জানো যে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। আর অস্থায়ী কণিকা কারা? এটা আমাদের মুখস্থ না করলেও চলবে, কারণ আমরা জানি যে এই তিনটা প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, এই তিনটা হচ্ছে স্থায়ী কণিকা আর এই দুইটা হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে এই বাদে যত কণিকা আছে সবগুলা কি? অস্থায়ী কণিকা। তার মানে মেসন, বোসন, পাইয়ন, তারপরে হচ্ছে তোমার নিউট্রিনো, তারপরে পজিট্রন, অ্যান্টিপ্রোটন, অ্যান্টি নিউট্রন, এই যত কণা আছে সবগুলা কি? অস্থায়ী কণা। এখন যদি প্রশ্ন হয় যে নিচের কোনটি অস্থায়ী কণিকা, নিচের কোনটি অস্থায়ী কণিকা নয়, আশা করি পারবা, কারণ দেখো স্থায়ী কণিকা মাত্র তিনটা, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, আর কম্পোজিট কণিকা হচ্ছে মাত্র দুইটা, আলফা আর ডিউটেরন। তাহলে বাদ বাকিগুলা কি? নিশ্চয়ই হচ্ছে গিয়ে তোমার অস্থায়ী কণিকা। আই হোপ বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো এই যে স্থায়ী কণিকা, এই স্থায়ী কণিকা হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। তো এর ভিতরে প্রোটন এবং নিউট্রন এরা কোয়ার্ক দ্বারা গঠিত হয়। কি দ্বারা গঠিত হয়? কোয়ার্ক দ্বারা গঠিত হয়। এখন অনেকেই মনে মনে বলতে পারো যে ভাই এটা তো সিলেবাসের বাইরে, এটা তো আসলে আমাদের ইন্টারমিডিয়েটের বইতে নাই। আপনি ইন্টারমিডিয়েটের এমনিতেই আমরা শর্ট সিলেবাস পড়তেছি, আবার ইন্টারমিডিয়েটের বাইরের জিনিস নিয়ে এসে পড়াচ্ছেন, এটা কেমন হয়ে গেল? আসলে এই জিনিসটা ইন্টারমিডিয়েটের বইতে আছে, যারা সঞ্জিত কুমার গুহ স্যারের বই পড়ো তারা হয়তো 1-2 বার পাইছো। আর ফিজিক্স সেকেন্ড পেপারের একদম শেষে যে অধ্যায়টা আছে, জ্যোতির্বিজ্ঞান অধ্যায়, এই অধ্যায় তো তোমাদের সিলেবাসে নাই, কিন্তু এই জ্যোতির্বিজ্ঞান অধ্যায়ে গিয়াসউদ্দিন স্যারের বইতে এটা আলোচনা করা আছে। তো দেখো এই যে কোয়ার্ক বেসিক্যালি 6 প্রকার। কি কি দেখো? আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ, বটম, আর কি বটম। এখন দেখো এই আপ, চার্ম, টপ, এদের প্রত্যেকের চার্জ +2/3। এদের প্রত্যেকের চার্জ কত? +2/3। তাহলে আপ কণিকার চার্জ কত? +2/3। চার্মের চার্জ +2/3, টপের চার্জ +2/3। ডাউন, স্ট্রেঞ্জ, বটম, এদের প্রত্যেকের চার্জ -1/3। এদের প্রত্যেকের চার্জ কত? -1/3। এখন এই যে প্রোটন এবং নিউট্রন, এই প্রোটন কণাটা, একটা প্রোটন যখন গঠিত হয়, এই কোশ্চেনটা কিন্তু রাবিতে আসছিল একবার, হ্যাঁ, একবার রাবিতে আসছিল যে একটা প্রোটন কি কি দ্বারা গঠিত? একটা প্রোটন তোমার 2টা আপ কণিকা আর একটা ডাউন কণিকা দ্বারা গঠিত। একটা প্রোটন 2টা আপ কণিকা আর একটা ডাউন কণিকা দ্বারা গঠিত। কথা বুঝতে পারছো? একটা প্রোটন 2টা আপ কণিকা আর একটা কি ডাউন কণিকা দ্বারা গঠিত। এখন একটা আপ কণিকার চার্জ কত? +2/3। তাহলে 2 ইন্টু দেখো +2/3 +1, একটা ডাউন কণিকা, এই জন্য 1। ডাউন কণিকার চার্জ কত? -1/3। তাহলে -1/3। তাহলে দেখো তো আলটিমেটলি এখানে হিসাব করলে আসে কত? +4/3, আর এখানে আসতেছে -1/3। লসাগু করি, 3 লসাগু আসতেছে, 3 লসাগু, তাহলে +4 -1, তাহলে আলটিমেটলি এখানে লেখা যায় +3/3 = +1। দেখো তো প্রোটনের চার্জ কীভাবে +1 বের হয়েছে, বুঝতে পারছো? তো অনেকেই আমরা মানতাম, অনেকেই আমরা ভাবতাম যে আসলে প্রোটন এবং ইলেকট্রনকে মনে হয় ভাঙা যায় না, বা প্রোটন এবং নিউট্রনকে মনে হয় ভাঙা যায় না। আসলে না, প্রোটন এবং নিউট্রনকেও কিন্তু ভাঙা যায়। ভাঙলে কি পাই? কোয়ার্ক পাওয়া যায়। এজন্য এই কোয়ার্ককে বলা হয় অতি পারমাণবিক কণা। এগুলো হচ্ছে পারমাণবিক কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো পারমাণবিক কণা। প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যায়, এজন্য কোয়ার্ক এটাকে বলা হয় অতি পারমাণবিক কণা। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে। তো এবার দেখো এই যে নিউট্রন, এটা তোমরা বাসায় বসেই বের করবা। একটা নিউট্রনে একটা আপ কণিকা থাকে আর একটা ডাউন কণিকা থাকে। নিউট্রনে কি থাকে? একটা আপ কণিকা আর একটা ডাউন কণিকা থাকে। বুঝতে পারছো? তাহলে এবার আপ কণিকার চার্জ যোগ করবা, সরি 2টা ডাউন হবে, 2টা ডাউন কণিকা থাকে, একটা আপ কণিকা থাকবে আর 2টা ডাউন কণিকা থাকবে, ঠিক আছে? আচ্ছা, কণিকাগুলোর চার্জ এমন কেন, তাই না? ওকে, আচ্ছা উত্তর দিচ্ছি। এই কণিকা মানে এই যে কোয়ার্ক হচ্ছে খুবই মৌলিক একটা কণা, ঠিক আছে? খুবই মৌলিক একটা কণা। এইটা সম্পর্কে মানে এটার যে চার্জ কেন +2/3 বা কেন -1/3, এইটা আসলে মানে আমার খুব বেশি জানা নাই। হ্যাঁ, জানি কিছু টুকটাক
কিন্তু এখন যদি সেটা বুঝাইতে যাই তাহলে আমি ঠিকমতো বুঝাইতে পারবো না, আবার সময়টাও নষ্ট হবে। তো আপাতত জেনে রাখো এটা, ঠিক আছে, আপাতত জেনে রাখো। আর আরেকটা কোশ্চেন কি দেখলাম যে কোয়ার্ক ভাঙে নাই, আসলে না, কোয়ার্কের পরে আসলে কোয়ার্ককে আর ভাঙা সম্ভব হয় নাই, কোয়ার্ককে এখন পর্যন্ত ভাঙা সম্ভব হয় না। হয়তো দেখা যাচ্ছে যে আরও 100 বা 200 বছর পর যখন বিজ্ঞানের আরও অনেক উন্নতি সাধন হবে তখন হয়তো কোয়ার্কটাকে ভাঙা পসিবল হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে নিউট্রন, নিউট্রনে কি থাকে, একটা আপ কণিকা দুইটা ডাউন কণিকা। এখন এটা কিন্তু তোমরা চার্জ এমনিতেই বের করতে পারবা। একটা আপ কণিকা মানে 1, একটা আপ কণিকার চার্জ কত, +2/3, তাহলে উপরে +2/3 প্লাস কয়টা ডাউন কণিকা থাকে, দুইটা। একটা ডাউন কণিকার চার্জ কত, -1/3, তাহলে -1/3, তাহলে +2/3 প্লাস -2/3। দেখো তো এই দুইটা যোগ করলে কত আসে, 0 আসে না? এই দুটো যোগ করলে কত আসে, 0 আসে না? তাহলে দেখো তো নিউট্রনের চার্জ কিভাবে 0 হলো, বুঝতে পারছো? নিউট্রনের চার্জ কিভাবে 0 হলো বুঝাইতে পারছি? ক্লিয়ার রাত্রি, ইশরাত রাত্রি, তোমার মানে কোশ্চেন ক্লিয়ার? আচ্ছা, এবার ও কোশ্চেন করছে যে ভাই একটা ইলেকট্রনের চার্জ কিভাবে -1 হয়। দেখো ভালো কথা খেয়াল করো, আমি বলছিলাম যে প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যায়। কি বললাম? প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে কোয়ার্ক পাওয়া যায়, কিন্তু ইলেকট্রনকে ভাঙলে কিন্তু কোয়ার্ক পাওয়া যায় না। ইলেকট্রন কিন্তু মৌলিক কণিকা, ইলেকট্রন কিন্তু মৌলিক কণিকা, এটাকে কিন্তু ভাঙলে কোয়ার্ক পাওয়া যায় না। এখন এইটার চার্জ কেমনে নির্ণয় করছে ভাই? ইলেকট্রনের চার্জ সর্বপ্রথম নির্ণয় করে বিজ্ঞানী মিলিকান। কি? বিজ্ঞানী মিলিকান। কোন পরীক্ষার মাধ্যমে? তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী মিলিকান সর্বপ্রথম ইলেকট্রনের চার্জ নির্ণয় করেন। আচ্ছা, এখন সেই পরীক্ষা তো আর আমরা করতে পারবো না, এখন করা কি সম্ভব? আমাদের কিন্তু এই পরীক্ষা এখন করা সম্ভব না। তারপরও এটা আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি। 2015 সালে জাপানি বিজ্ঞানী ইউকাওয়া, নামটা কেমন জানো, ঠিক আছে, জাপানি বিজ্ঞানী ইউকাওয়া ইউ মানে তুমি আর কাওয়া মানে হচ্ছে কাক, তুমি একটা কাক। তো এই যে ইউকাওয়া, এই ইউকাওয়া 2015 সালে নোবেল পুরস্কার পায় মেসন তত্ত্বের জন্য। কোন তত্ত্বের জন্য? মেসন তত্ত্বের জন্য। আসো আমরা একটু এই মেসন তত্ত্বটা হালকা জেনে আসি, হালকা একটু জেনে আসি। আচ্ছা, বাই দ্য ওয়ে একটু মনে করাই দিচ্ছি, রাবিতে তোমার সি ইউনিটে গত বছর কিন্তু নোবেল প্রাইজ থেকে প্রশ্ন আসছিল। তো এবছর হয়তো নোবেল প্রাইজ দেওয়ার আগেই হয়তো পরীক্ষাটা হয়ে যাবে। বাট ধরো যে এমন কোনো ঘটনা ঘটলো যেটা ফিজিক্সের সঙ্গে রিলেটেড, রিসেন্ট কোনো একটা কাহিনী, বা কেউ একটা প্রাইজ পাইছে, বা হুট করে ফিজিক্সের কোনো একটা জিনিস আসলো, বা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে রিলেটেড এমন কোনো একটা কেউ পুরস্কার পাইলো, এই টপিকগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এগুলা হয়তো পরে খেয়াল থাকতো না, এখন হঠাৎ করে খেয়াল চলে আসছে যে গত বছর ফার্স্ট শিফটে যখন পরীক্ষা হইলো, ফার্স্ট শিফটে একটা প্রশ্ন আসছিল যে এবছর পদার্থবিজ্ঞানে নোবেল প্রাইজ বিজয়ী কারা কারা, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, বা তোমরা এবছরও একটু পড়তে পারো যে গত বছর কারা কারা ফিজিক্সে নোবেল পাইছে, কেমিস্ট্রিতে নোবেল পাইছে, চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাইছে। হ্যাঁ, রাবিতে কিন্তু মাঝে মধ্যে সি ইউনিটে এরকম কোশ্চেন করে দেয়, তোমরা কোশ্চেন ব্যাংক ঘাটলে এগুলো আরও দেখবা যে মাঝে মাঝে দু একটা প্রশ্ন করে অনেক। কাউয়া মানে কাদের? আচ্ছা, ইউ কাদের, ওকে। তা এই যে ইউ কাদের 2015 সালে নোবেল পায়, কেন নোবেল পায়? তার মেসন তত্ত্বের কারণে। তাহলে মেসন তত্ত্ব কার? বিজ্ঞানী ইউকাওয়ার। আচ্ছা, তো এখন একটু দেখো, পড়াশোনাটা রিলেট করো, ঠিক আছে? আমরা জানি কি প্রকৃতিতে 4টা মৌলিক বল আছে। কয়টা? 4টা মৌলিক বল। মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো, মহাকর্ষ বল হচ্ছে গ্রাভিটন নামক একটা কণার কারণে ক্রিয়াশীল হয়। এটা কিন্তু বিজ্ঞানীদের ধারণা, এটা যে অ্যাকচুয়ালি হয় এরকম কিন্তু কোনো কিছু নাই। আর গ্রাভিটন কণা এখন পর্যন্ত কিন্তু আবিষ্কার করা যায় নাই, ঠিক আছে? যাই হোক, এটা পরে আসি। তো গ্রাভিটন কণার কারণে ক্রিয়াশীল হয়। 2 নম্বরে হচ্ছে তাড়িৎচুম্বকীয় বল, হচ্ছে তোমার ফোটনের কারণে ক্রিয়াশীল হয়। 3 নম্বর সবল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বল মেসন কণার কারণে ক্রিয়াশীল হয়। আর সবল নিউক্লিয় বল থাকে কোথায়? সবল নিউক্লিয় বল থাকে তোমার একটা প্রোটন এবং একটা নিউট্রনের ভিতরে। তাহলে দেখো, একটা প্রোটন এবং একটা নিউট্রনের ভিতরে কি থাকে? সবল নিউক্লিয় বল থাকে। এবং এই নিউক্লিয় বলটা কিসের কারণে ক্রিয়াশীল হয়? মেসন কণার কারণে ক্রিয়াশীল হয়। এই সেই মেসন তত্ত্ব। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো, অনেক কিছু বুঝতে পারবা, বা হয়তো ভালো লাগতে পারে। তো দেখো, এবং 2015 সালে মেডিকেলে কিন্তু একটা কোশ্চেন আসছিল এখান থেকেই, যে
একটা নিউট্রন যখন ভাঙে, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন সৃষ্টি হয়। হ্যাঁ, একটা নিউট্রন ভাঙলে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন সৃষ্টি হয়। তো এটা একটা রিয়াকশন, কিন্তু এটা একটা রিয়াকশন। তো এই রিয়াকশনটাই 2015 সালে মেডিকেল, 2015 অথবা 2016 যে কোনো একটা বছরে এই প্রশ্নটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়, যে একটা নিউট্রন ভাঙলে কী উৎপন্ন হয়। তো এই টাইপের বিক্রিয়ার সঙ্গে আসলে আমরা কিন্তু পরিচিত না। তারপরে জেনে রাখো যে একটা নিউট্রন যখন ভাঙবে, একটা নিউট্রন ভাঙলে প্রোটন এবং ইলেকট্রন সৃষ্টি হয়। এখন এটা কিভাবে হয় দেখো, মনে করতেছো যে এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, মনে করো এটা তোমার নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের ভিতর কি থাকে? প্রোটন এবং নিউট্রন। এই যে কালোটা হচ্ছে প্রোটন, এই যে কালো করে যেটা দিচ্ছি এটা হচ্ছে প্রোটন এবং এটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে? এই যে, তো প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য থাকে। যাই হোক, আমরা সেই পার্থক্য নিয়ে আলোচনা না করলেও চলবে। তো মনে করো যে এই প্রোটন এবং এই নিউট্রনের মাঝখানে কি থাকে? একটা আকর্ষণ বল থাকবে। এই আকর্ষণ বল না থাকলে কি এরা একত্রে থাকতে পারবে? থাকতে পারবে না। তো সেই আকর্ষণ বলটাই হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল। সেই আকর্ষণ বলটাই কি? সবল নিউক্লিয় বল। খেয়াল করো। আচ্ছা, তো এখন এখানে যে বলটা ক্রিয়াশীল হয় সেই বলটার কারণটা হচ্ছে তোমার মেসন কণা। সেই বলটার কারণটা কি? মেসন কণা। অর্থাৎ দেখো, এই যে নিউট্রনটা আছে না, এই নিউট্রন এবং প্রোটনের মাঝখানে তোমার কি থাকে? নিউট্রন এবং প্রোটনের মাঝখানে একটা মেসন কণা থাকে এবং এই মেসন কণাটাকে আমরা এভাবে প্রকাশ করি মিউ দ্বারা। মিউ, এটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? মেসন কণাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মিউ দ্বারা। তো খেয়াল করো, যখন নিউট্রন এবং প্রোটন আলাদা হয়ে যাবে, নিউট্রন ভেঙে যাবে, নিউট্রন ভেঙে যাওয়ার পর বা ভেঙে গেলে একটা প্রোটন উৎপন্ন হয়, তার সঙ্গে একটা মিউ কণা উৎপন্ন হয় বা মেসন কণা উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? মেসন কণা। তাহলে দেখো তো, একটা নিউট্রন ভাঙলে প্রোটন পাচ্ছি এবং কি পাচ্ছি? মেসন কণা পাচ্ছি। তার মানেটা কি? তার মানে হচ্ছে এই যে নিউট্রন এবং প্রোটনের মাঝখানে যে মিথস্ক্রিয়া বা যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের জন্য কে দায়ী? বেসিক্যালি এই যে মেসন কণা দায়ী। এবং নিউট্রন এবং প্রোটনের মাঝখানে কোন বল থাকে? সবল নিউক্লিয় বল। তাহলে সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? মেসন কণা দায়ী। এখন খেয়াল করো, খুব মজার ব্যাপারটা, কিন্তু খুব মজার। নিউট্রনের চার্জ কত? 0। প্রোটনের চার্জ কত? +1। প্রোটনের চার্জ কত? +1। এখন দেখো, একটা বিক্রিয়াতে উভয় পাশে কিন্তু চার্জের সমতা থাকতে হয়, আদারওয়াইজ সেই বিক্রিয়া কখনোই এই মহাবিশ্বে পসিবল না। মহাবিশ্বে যত বিক্রিয়া পাবা, সকল বিক্রিয়ায় বাম পাশের চার্জ ডান পাশের চার্জ কি থাকবে? সমান থাকবে। বাম পাশের চার্জ কত আছে? 0। তাহলে ডান পাশে কত হবে? 0 হবে। তাহলে দেখো, এই পাশে 0 আছে, তাহলে এই পাশে +1। তাহলে এখানে যদি আমি -1 দিতে পারি বা এখানে যদি চার্জটা -1 হয়, তাহলেই তো এ পাশে আমার 0 হচ্ছে। তার মানে এটা একটা ঋণাত্মক মেসন। কি মেসন? ঋণাত্মক মেসন। তাহলে প্রোটন এবং নিউট্রনের মাঝখানে কোন মেসন কাজ করে? ঋণাত্মক মেসন কাজ করে। এখন আমি একটু আগে যখন পড়াইছিলাম যে অ্যাটমকে ভাঙলে 3 প্রকার কণা পাওয়া যায়, স্থায়ী, অস্থায়ী আর কম্পোজিট। তো সেই অস্থায়ী কণার ভিতরে কিন্তু তোমরা মেসন কণার নাম শুনছো। তার মানে এই যে মেসন কণাটা এখন উৎপন্ন হয়েছে, এই মেসন কণাটা খুবই স্বল্প স্থায়ী থাকবে, খুবই স্বল্প স্থায়ী। অর্থাৎ অস্থায়ী মানে কি? অন্য কোনো কণাতে কনভার্ট হয়ে যাবে। তো হয় কি দেখো, এই যে এটাকে মিউ মাইনাস দিলাম, মিউ মাইনাস, তাহলে এই মিউ মাইনাস ভেঙে যাবে, ভেঙে গিয়ে উৎপন্ন করবে একটা ইলেকট্রন এবং একটা নিউট্রিনো। একটা কি উৎপন্ন করবে? নিউট্রিনো। এখন এই নিউট্রিনো সম্পর্কে আমি আর কিছু বলবো না, কারণ এটা নিয়ে আলোচনা শুরু করলে আমি আর আজকে পড়াইতে পারবো না, কারণ এটা সম্পর্কে আমি অনেক বেশি জানি, এত বেশি জানি যে এটা নিয়ে যদি আমি আলোচনা শুরু করি তাইলে আর আজকে আমি ক্লাস করাইতে পারবো না। সো এই নিউট্রিনো সম্পর্কে যদি কারো জানতে ইচ্ছা হয়, একটু জাস্ট গুগল করে নেবা, ঠিক আছে? আচ্ছা, একটু কমেন্ট পড়ি। আমরা জানি প্রোটন একসাথে থাকতে পারে না, তাহলে একটি নিউক্লিয়াসে অনেকগুলো প্রোটন কিভাবে থাকে? আচ্ছা, খুবই ভালো একটা কোশ্চেন। দেখো, আমি এইখানে এই যে কালো বলটা আছে না, এই যে কোশ্চেনটা করছে নূর আলমের কোশ্চেন উত্তর দিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে কালোগুলো হচ্ছে প্রোটন এবং এই সাদাগুলো হচ্ছে নিউট্রন। তো হয় কি, বেসিক্যালি প্রোটন এবং নিউট্রন কানেক্টেড থাকে, প্রোটন এবং নিউট্রন কানেক্টেড থাকে। প্রোটনের সঙ্গে প্রোটন কিন্তু কানেক্টেড থাকে না, প্রোটনের সঙ্গে নিউট্রন থাকে। এই যে ধরো, এই প্রোটনের সঙ্গে এই নিউট্রন, এই প্রোটনের সঙ্গে এই নিউট্রন, এভাবে কানেক্টেড থাকে। বুঝতে পারছো? সবল নিউক্লিয় বলে থাকে কি কি? এই বলের ভিতর কি থাকবে? বলের ভিতর কি থাকবে? বল তো একটা মৌলিক জিনিস, তাই না? আচ্ছা দেখো, তো এখন খেয়াল করো, এই যে মিউ মাইনাস কিসে কনভার্ট হয়ে গেল? ইলেকট্রন এবং নিউট্রিনোতে কনভার্ট হয়ে গেল। তো নিউট্রিনো একটা অস্থায়ী কণিকা, সো নিউট্রিনো এখান থেকে সরে যাবে, নিউট্রিনটাও এখানে কী হয়ে যাবে? সরে যাবে। তো দেখো, আলটিমেটলি যদি নিউট্রিনো সরে যায়, তাহলে দেখো খেয়াল করো,
রিয়াকশনটা কেমন ছিল? নিউট্রন ভেঙে প্রোটন এবং মেসন উৎপন্ন হচ্ছে, প্রোটন এবং মেসন উৎপন্ন হচ্ছে। মেসন পরবর্তীতে ভেঙে কি ইলেকট্রন এবং নিউট্রিনোতে কনভার্ট হচ্ছে। তাহলে এই মেসনটা ভেঙে ইলেকট্রন এবং নিউট্রিনোতে কনভার্ট হচ্ছে। এখন নিউট্রিনো কি একটা অস্থায়ী কণিকা, তার মানে সে জায়গা ত্যাগ করবে, জায়গা ত্যাগ করলো, একটা জায়গা ত্যাগ করলো। তাহলে আলটিমেটলি নিউট্রন ভাঙলে কী হয়? প্রোটন এবং ইলেকট্রন সৃষ্টি হয়। কথা বুঝতে পারছো? নিউট্রন ভাঙলে প্রোটন এবং ইলেকট্রন সৃষ্টি হয়, বুঝতে পারছো? আচ্ছা, তো এইটা আর কি তোমার এক সময় মেডিকেলে আসছিল এবং এই কোশ্চেনটা দেখে আমি খুবই মজা পাইছিলাম, যে আসলে খুবই মজার একটা জিনিস দিচ্ছে, কিন্তু হয়তো অনেকে মুখস্থ করছে বাট ভিতরটা বোঝার চেষ্টা করে নেয়। আর এই যে দেখো টোটাল এই জিনিসটা, এটাই হচ্ছে ইকো আর মেসন তত্ত্ব। এখন এটা আমরা কেন নিয়ে আসছি? আমরা ওই যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করবো এই জন্য নিয়ে আসছি। তো দেখো নিউট্রনের চার্জ কত? 0। প্রোটনের চার্জ কত? +1। তাহলে এখন এই পাশে টোটাল চার্জ কত হইতে হবে? 0 হইতে হবে। তো এই পাশে যদি টোটাল চার্জ 0 হতে হয় তাহলে এই ইলেকট্রনের চার্জ কত হবে? নিশ্চয়ই -1। এভাবে আমরা ব্যাক ক্যালকুলেশন করে, এটাকে বলা হয় ব্যাক ক্যালকুলেশন। এভাবে আমরা ব্যাক ক্যালকুলেশন করে কি করতে পারি? তোমরা ইলেকট্রনের চার্জ নির্ণয় করতে পারবা, ঠিক আছে? ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে ইলেকট্রনের চার্জ নির্ণয় করতে পারবা। ক্লিয়ার? যাই হোক, আমরা একটু এক্সট্রা পড়ে ফেললাম। এই এক্সট্রা আসলে পড়া উচিত হয় নাই, এখন মনে হচ্ছে একটা অপরাধ করে ফেলছি এক্সট্রা পড়ায়। বাট মাঝে মাঝে ভালো লাগে যে যেসব জিনিস আমি জানি এগুলো জানাইতে ভালো লাগে। তোমরাও তোমাদের যারা জুনিয়র আছে, যারা ইন্টারমিডিয়েট উঠছে বা এসএসসি পরীক্ষা দিবে বা কেবল ক্লাস 9-10-এ উঠছে, তাদেরকে এগুলো বলতে পারো। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যখন 9-10-এ উঠি তখন কিন্তু আমাদের স্যারেরা জাস্ট মুখস্থ করা যে ইলেকট্রনের চার্জ -1, ইলেকট্রনের চার্জ -1, না বলতে পারলে বেতের বাড়ি। অবশ্যই এখন আর বেতের বাড়ি দেয় না কেউ। তো তোমরা তোমাদের ছোটো ভাই বোন যারা আছে তাদেরকে একটু বলবা, যাতে ওরা সায়েন্সের প্রতি একটু আগ্রহ পায়, ঠিক আছে? ভাইয়া যে জানে, আজকে জানলাম। কি জানে? আচ্ছা, ওকে। এই তো এবার আসলে অনেক কিছু পড়ানো হয়ে গেছে। এই গুণগত রসায়ন সবচেয়ে ভালো লেখা আছে সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে, বুঝছো? গুণগত রসায়ন সবচেয়ে সুন্দর করে লিখছে উনি। এছাড়া বাদ বাকি সবগুলো চ্যাপ্টার হাজারি নাক স্যার যথেষ্ট ভালো লিখছে, কিন্তু গুণগত রসায়নের কথা যদি বলো তাহলে আমার কাছে সঞ্জিত স্যার বেস্ট। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমাদের পড়ার টপিক হচ্ছে তোমার টপিক কিন্তু ভুলে গেলাম, দাঁড়াও। ওকে, এবার পড়বো আমরা ইলেকট্রন সংখ্যা নির্ণয়। এখান থেকে ঢাবিতে প্রশ্ন আসছে, জাবি, রাজশাহী, সব জায়গাতেই প্রশ্ন আসছে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। খেয়াল করেন তো, যদি প্রশ্ন করা হয় যে SO4 2- এখানে কয়টা ইলেকট্রন আছে, টোটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবেন? SO4 2- এর টোটাল ইলেকট্রন সংখ্যা কি নির্ণয় করা সম্ভব? পারবেন আপনারা? কে পারবেন একটু এটা টোটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে? সালফেট আয়নের টোটাল ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারবেন কে? যদি পারেন তাহলে একটু কমেন্ট করে জানান। যে পারবেন একটু কমেন্ট করে জানান যে ভাই আমি এটা পারবো। কত আসে এটা? SO4 2- এটা ঢাবির কোশ্চেন ছিল। হ্যাঁ, ঢাবিতে আসছিল একবার। 23টা, নূর আলম লিখছে 23টা। আচ্ছা, কয়টা হবে? 22টা। একজনে লিখছে 22টা। আমি টোটাল ইলেকট্রন সংখ্যা জানতে চাইছি, ইলেকট্রন সংখ্যা, টোটাল ইলেকট্রন সংখ্যা। এক একজনের উত্তর দেখে আমার নিজের মাথায় নিজের গুলি করতে ইচ্ছা করতেছে। দেখো, এটা তো খুবই সহজ একটা জিনিস। সালফার ইলেকট্রন থাকতে পারে কয়টা? সালফারের ইলেকট্রন আছে কয়টা? এই সালফার ইলেকট্রন কয়টা? 16টা না? তাহলে দিলাম 16 প্লাস অক্সিজেনের ইলেকট্রন থাকে কয়টা? 8টা। অক্সিজেন ইলেকট্রন থাকে কয়টা? 8টা। তাহলে দিলাম 8। আছে কয়টা অক্সিজেন? 4টা আছে না? তাহলে গুণ 4। 2- মানে কি? নিশ্চয়ই 2টা ইলেকট্রন গ্রহণ করছে। 2- মানে কি? 2টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে +2।
তাহলে দেখো তো 16 যোগ 4 32 যোগ 2, তাহলে কত আসে দেখো তো, 16 আর 32 যোগ করলে আসতেছে 48, 48 আর 2 50। তাহলে SO4 2 মাইনাসে টোটাল ইলেকট্রন সংখ্যা কয়টা? 50টা। এর চেয়ে সহজ কোশ্চেন বাংলাদেশ তো ভালো, পৃথিবীতে নাই। আচ্ছা, এবার দেখো এই সেম কোশ্চেন আরেকবার ঢাবিতে আসছে, SO4 2 মাইনাসের যোজনী ইলেকট্রন কয়টা বা যোজ্যতা ইলেকট্রন কয়টা? ঠিক আছে, SO4 2 মাইনাসের যোজ্যতা ইলেকট্রন কয়টা? এখন যোজ্যতা ইলেকট্রন বলছে, আগে চাইছে টোটাল ইলেকট্রন সংখ্যা, এবার চাইছে কি যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তো খেয়াল করো এবার আমরা কিভাবে কি করব। যখনই যোজ্যতা বলে দেবে তখন এখানে যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলার যোজনীতে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো তোমাকে হিসাব করতে হবে। তো সালফারের যোজনীতে কয়টা ইলেকট্রন আছে একটু চিন্তা করো তো। সালফারের যোজনীতে, সালফার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাই 3s2 3p4, তাহলে সর্বশেষ কক্ষপথে আছে কয়টা? 6টা ইলেকট্রন। তাহলে সালফারের যোজনী ইলেকট্রন কয়টা? 6টা। যোগ অক্সিজেনেরও কি? অক্সিজেনেরও তো ঠিক সেম 2s2 2p4, তাহলে অক্সিজেনের আছে কয়টা? 6টা। তাহলে দিলাম আমি 6, আছে কয়টা? 4টা। 2 মাইনাস মানে কি 2টা ইলেকট্রন সে গ্রহণ করছে, এবং এই যে 2টা ইলেকট্রন গ্রহণ করে এই 2টা ইলেকট্রন নিশ্চয়ই যোজ্যতা স্তরে গ্রহণ করে। কথাটা বুঝো কিন্তু, এই যে 2টা ইলেকট্রন গ্রহণ করছে নিশ্চয়ই যোজ্যতা স্তরে। ইলেকট্রন ত্যাগ হলেও যোজ্যতা স্তর থেকে ত্যাগ হয়, ইলেকট্রন গ্রহণ হলেও সেটা কি যোজ্যতা স্তর থেকে গ্রহণ হয়, রাইট? কোনো কনফিউশন আছে? মনে হয় নাই। ওকে, তাহলে নিশ্চয়ই এই 2 মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে দেখো তো আলটিমেটলি আসতেছে কত? 4 ছক 24, 24 আর 6 30, 30 আর 2 32। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এবার তাহলে এই যে আমরা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা শিখলাম। সো আই হোপ তোমাদের যদি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা সংক্রান্ত কোনো প্রবলেম আসে তোমরা বুঝতে পারবে যে তোমাকে কিভাবে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হবে, আই হোপ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এটা কি আমার পড়ানোর দরকার আছে? আমি কি পড়াবো আইসোটোপ, আইসোবার, আইসোটোন? দরকার আছে? আইসোটোপ, আইসোবার, আইসোটোন এগুলো কি পড়ানোর দরকার আছে? একটু বলো তো বাচ্চারা, তোমরা বলো এটা কি পড়াবো নাকি পড়াবো না? ওকে, যেহেতু নো বলছো আই হোপ এটা তোমরা পারো, ঠিক আছে? এগুলো আসলে না পারার মতো কিছু না। আচ্ছা, এবার একটা জিনিস কি, বর্তমানে পৃথিবীতে আবিষ্কৃত আইসোটোপের সংখ্যা 1300 প্লাস মাইনাস, ঠিক আছে? অর্থাৎ 1300-এর কাছাকাছি, সোজা কথা 1300-এর কাছাকাছি। তো এবার আমাদের পড়তে হবে নিউক্লিয়ার রিঅ্যাকশন বা রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা পড়তে হবে আমাদেরকে। এখন কি পড়তে হবে? তেজস্ক্রিয়তা পড়তে হবে। আচ্ছা, তো তেজস্ক্রিয়তা কী জিনিস? যাদের পারমাণবিক সংখ্যা 83 বা যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 83 বা 83-র চেয়ে বেশি তারা কি হয়? তারা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তারা কি? তেজস্ক্রিয় মৌল। ফর এক্সাম্পল, যার ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 84 সে কিন্তু তেজস্ক্রিয় মৌল। যেমন ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 92, যেটা তোমার হচ্ছে 83-র চেয়ে বেশি। তার মানে ইউরেনিয়াম কি একটা তেজস্ক্রিয় মৌল। এখন এই তেজস্ক্রিয় মৌলগুলো কি হয়? এদের একটা বৈশিষ্ট্য কি? এদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা টাইমের সঙ্গে সঙ্গে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয় হবে। সময়ের সঙ্গে সঙ্গে এরা কী হবে? ক্ষয় হবে, রাইট? আচ্ছা, তো সময়ের সঙ্গে সঙ্গে যদি ক্ষয় হয় তখন সেখান থেকে আমরা 3টা রশ্মি পাবো, মানে বেসিক্যালি 3টা রশ্মি পাবো। একটা হচ্ছে আলফা রশ্মি, একটা হচ্ছে বিটা রশ্মি, আর একটা হচ্ছে গামা রশ্মি। এই যে আলফা, বিটা, গামা এর হিসাবটা একটু বোঝার দরকার আছে। আলফা, বিটা, গামা। ফর এক্সাম্পল, মনে করো যে আমাদের কাছে একটা মৌল আছে, সেই মৌলটার নাম হচ্ছে এম। এই মৌলের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা বর্তমানে 84 এবং পারমাণবিক ভর, মনে করো পারমাণবিক ভর 200, ঠিক আছে? তাহলে এখন এটা কি একটা তেজস্ক্রিয় মৌল, তাহলে এটা কি হবে? তোমার হচ্ছে গিয়া তেজস্ক্রিয়তা দেখাবে। তো তেজস্ক্রিয়তা দেখাইলে কি হবে? এখান থেকে তোমার আলফা, বিটা, গামা রশ্মি নিঃসৃত হবে। তাহলে এখন ধরে নিচ্ছি যে এখান থেকে তোমার 2টা আলফা রশ্মি, 2টা না, একটা আলফা রশ্মি, আগে একটা দিয়ে বোঝাই, একটা আলফা রশ্মি নির্গত হচ্ছে। আর তাহলে এখানে কি উৎপন্ন হবে? আর একটা মৌল উৎপন্ন হবে না?
দেখো এই এম থেকে একটা আলফা রশ্মি নির্গত হচ্ছে, তাহলে সেটা কিসে কনভার্ট হবে? একটা নতুন মৌলে কনভার্ট হবে। যেমন ধরো যে ইউরেনিয়াম, ইউরেনিয়াম কিসে কনভার্ট হয়? বেরিয়াম এবং ক্রিপ্টনে কনভার্ট হয় তেজস্ক্রিয়তার কারণে, তাই না? তো ঠিক সেমভাবে এই যে এম মৌলটা কী হবে? নতুন একটা মৌলে কনভার্ট হবে। তো এখান থেকে এমসিকিউ হবে কীরকমভাবে? এরকমভাবে একটা বিক্রিয়া তুলে দেবে, তুলে দিয়ে বলবে এখানে আলফা রশ্মি আছে একটা বা দুইটা, বিটা রশ্মি আছে একটা বা দুইটা, তাহলে এই যে হট চিহ্নিত স্থানে কোন মৌলটা হবে? এই হট চিহ্নিত স্থানে মৌলটাই আমাদেরকে এখন নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো খেয়াল করো, আলফা রশ্মি, আলফা রশ্মি মানে কি? আলফা রশ্মি মানে হচ্ছে তোমার দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? এটা আবাল বৃদ্ধ বনিতা, গরু ছাগল হাঁস মুরগি সাপ গরু ছাগল ব্যাং সবাই কিন্তু এটা জানে, ঠিক আছে, যে আলফা রশ্মির মানে যে সংকেত। আচ্ছা, এবং আলফা রশ্মিটা কি? ধনাত্মক, কিন্তু আলফা রশ্মি ধনাত্মক, বিটা রশ্মি ঋণাত্মক, আর গামা রশ্মি নিস্তরিত, এর কোনো চার্জ নেই, গামা রশ্মির কোনো চার্জ নেই। সবাই ভালো করে শোনো, আলফা রশ্মি ধনাত্মক, বিটা রশ্মি ঋণাত্মক, আর গামা রশ্মি নিস্তরিত, এর কোনো চার্জ নেই, চার্জ নেই। আচ্ছা, এবার তাহলে দেখো, যদি একটা আলফা রশ্মি নির্গত হয়, একটা আলফা রশ্মি নির্গত হওয়া মানে কি? এখান থেকে তোমার এই যে এইটা নির্গত হচ্ছে, তাহলে ধরে নিচ্ছি এখানে যে নতুন মৌলটা পাবো সেই নতুন মৌলের নাম হচ্ছে এন। ধরে নিচ্ছি নতুন মৌলের নাম কি? এন। তাহলে দেখো তো এইখানে মানে একটা বিক্রিয়াতে উভয় পাশে কি থাকা লাগবে? ভর সংখ্যা এবং চার্জের সমতা থাকা লাগবে। একটা বিক্রিয়ার উভয় পাশে ভর সংখ্যা এবং চার্জের সমতা থাকতে হবে। তাহলে ভর সংখ্যা 84 এখানে, তাহলে এ পাশেও টোটাল কত হবে? মানে সরি, এ পাশে টোটাল প্রোটন সংখ্যা 84, এ পাশেও প্রোটন সংখ্যা কত হবে? 84 হবে, তাই না? তাহলে দেখো তো অলরেডি কিন্তু 2 চলে গেছে, তাহলে 84 করতে গেলে এখানে আর কত লাগে? 82 লাগে, তাই না? এবার দেখো এখানে আছে কত? 200, 4 চলে গেছে, তাহলে আর কত লাগবে 200 করতে? 196। বা এই জিনিসটা এভাবেও করতে পারো, 200 থেকে কত বিয়োগ করবা? 4 বিয়োগ করবা, 82 থেকে কত বিয়োগ করবা? 2 বিয়োগ করবা, তাইলে কিন্তু তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, তো এবার আমি একটা বিক্রিয়া দিই, ঠিক আছে? আমি একটা বিক্রিয়া দিই, বিক্রিয়াটা তোমরা একটু ক্লিয়ার করে দাও আমাকে। ধরো যে আমাদের কাছে আছে ইউরেনিয়াম 235 এটা তোমার হচ্ছে গিয়া কন্টিনিউয়াসলি ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে তোমার এখানে উৎপন্ন করতেছে ধরো 3টা বিটা রশ্মি। কয়টা বিটা রশ্মি? 3টা বিটা রশ্মি। তাহলে এখানে কি উৎপন্ন হবে? মানে হট চিহ্নিত স্থানটা কি হবে? এটা একটু সলভ করে বলো তো। এই হট চিহ্নিত স্থানে জাস্ট এটার ভর সংখ্যাটা বলবা আর পরমাণু সংখ্যাটা বলবা, ঠিক আছে? ভর সংখ্যাটা বলবা আর হচ্ছে তোমার কি বলবা? এই যে প্রোটন সংখ্যাটা বলবা। দুশো 95 না? 235 বলছো আর 95 বলছো। আচ্ছা, আমি দেখতেছি, হিসাব করে দেখতেছি। ওকে, বিটা রশ্মি মানে কি? এটা অনেকেই হয়তো জানো না। বিটা রশ্মি মানে হচ্ছে তোমার ইলেকট্রন। বিটা রশ্মি মানে কি? ইলেকট্রন। এখানে 0, নিচে -1। বিটা রশ্মি মানে হচ্ছে এইটা, ঠিক আছে? বিটা রশ্মি মানে এটা। তো খেয়াল করো যে এখানে যেটা হবে সেটাকে আমি নাম দিলাম, মনে করো যে মিস্টার এক্স। যেটা উৎপন্ন হবে সেটার নাম দিলাম মিস্টার এক্স। তো 3টা বিটা রশ্মি, 3টা বিটা রশ্মি মানে কি? 0 ইলেকট্রন -1, মানে 0 ইলেকট্রন -1। তাহলে এখন দেখো, তাহলে এখানে 3টা ইলেকট্রন মানে 3টা বিটা রশ্মি নির্গত হচ্ছে। তাহলে 3টা বিটা রশ্মিতে টোটাল ভর যাচ্ছে কতখানি? ভর যাচ্ছে 3 গুণ 0, মানে ভর যাচ্ছে কত? 0। তাহলে ভরের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে বিটা রশ্মি যদি নির্গত হয় তখন মৌলের পারমাণবিক ভরের কোনো পরিবর্তন হয় না। বাট যখন আলফা রশ্মি নির্গত হয় তখন মৌলের পারমাণবিক ভর 4 একক হ্রাস পায়, ঠিক আছে? কি বললাম? আলফা রশ্মি যখন নির্গত হয় তখন মৌলের পারমাণবিক ভর 4 একক হ্রাস পায়। বাট বিটা রশ্মি যখন নির্গত হয় তখন মৌলের পারমাণবিক ভর কিন্তু হ্রাস পায় না। শুধুমাত্র কোনটা বৃদ্ধি পাবে? দেখো খেয়াল করো, এইখানে নিচে খেয়াল করো, এই যে একটা বিটা রশ্মি মানে কি? -1। তাহলে কয়টা বিটা রশ্মি? 3টা। তাহলে এখানে কত আসছে? -3 আসছে। তার মানে এখানে টোটাল কত আছে? -3। এ পাশে আছে 92, তাহলে এ পাশে কত হওয়া লাগবে? টোটালটা 92 হওয়া লাগবে। তাহলে নিচে আছে -3, তাহলে এখানে যদি আমরা 95 লিখি তাহলে 95 আর -3 কত আসে? দেখো তো 92 আসতেছে না? তার মানে উভয় পাশে কি আছে? সমতায় আছে। আর উপরে কত আসবে? 235। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, আচ্ছা। এখন এই যে এখানে তেজস্ক্রিয়তার সঙ্গে বিক্রিয়া আছে, 2 ধরনের বিক্রিয়া আছে। একটা হচ্ছে তোমার ট্রান্সমুটেশন বিক্রিয়া,
ট্রান্সমিউটেশন রিঅ্যাকশন বা ট্রান্সমিউটেশন বলা হয় এটাকে, ট্রান্সমিউটেশন রিঅ্যাকশন। এই ট্রান্সমিউটেশন রিঅ্যাকশনটা আমরা একটু হালকা দেখে আসি এবং এটা সম্পর্কে একটু হালকা জানি। এখান থেকে এমসিকিউ আসতে পারে, আসলেও আসতে পারে, বিশেষ করে ঢাবিতে আসতে পারে, ঠিক আছে। রাবিতে কতটুকু আসবে এটা সিওরিটি দিয়ে বলা যাচ্ছে না, করতেই পারে, প্রশ্ন করতেই পারে, জেনে আসি, আমাদের তো জানতে হবে, তাই না? আচ্ছা, তো দেখো ট্রান্সমিউটেশন, মিউটেশন মানে কি? তোমরা যারা যারা মেডিকেল কোচিং করছো তারা কিন্তু এই মিউটেশন ওয়ার্ডের সঙ্গে পরিচিত। মিউটেশন, ভাইরাস মিউটেশন ঘটায়, পড়ছো না অণুজীব অধ্যায়? ভাইরাসের কি ঘটে? মিউটেশন ঘটে, রাইট? মিউটেশন মানে হচ্ছে প্রকরণ, প্রকরণ মানে একটা জাতে আছে, সেই জাত থেকে সে অন্য জাতে কনভার্ট হবে, এটাকে বলা হয় মিউটেশন। ওকে, তো মনে করো যে আমাদের কাছে অ্যালুমিনিয়াম আছে, এই অ্যালুমিনিয়ামের সঙ্গে মনে করো আমরা জাস্ট একটা নিউট্রন যুক্ত করলাম, নিউট্রন যুক্ত করলে দেখলাম যে আমাদের এখানে ফসফরাস উৎপন্ন হচ্ছে। কি উৎপন্ন হচ্ছে? ফসফরাস উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো তো এই যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অন্য একটা মৌলে কনভার্ট হচ্ছে না? অ্যালুমিনিয়াম কিসে কনভার্ট হয়েছে? ফসফরাসে কনভার্ট হয়েছে। তাহলে আগে ছিল এক জাতের মানে অ্যালুমিনিয়াম, এখন সে হয়ে গেছে ফসফরাস। তাহলে এই যে কনভার্সন একটা মৌলের বা এই যে মিউটেশন, এই মিউটেশনের কারণেই এই রিয়াকশনটাকে বলা হবে ট্রান্সমিউটেশন বিক্রিয়া বা ট্রান্সমিউটেশন রিয়াকশন। তাহলে যে বিক্রিয়ায়, কথাটা বুঝো, যে বিক্রিয়ায় একটা মৌল অন্য মৌলে পরিণত হয় তাদেরকে আমরা কি বলবো? ট্রান্সমিউটেশন বিক্রিয়া। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সোজা কথায় এখন এই ট্রান্সমিউটেশন বিক্রিয়ায় কী কী লাগবে? ট্রান্সমিউটেশন বিক্রিয়ায় কী কী লাগবে? একটা মৌল লাগবে, এটাকে বলা হয় তোমার হচ্ছে গিয়া প্রধান মৌল। সেই প্রধান মৌলটাকে আমরা নিউট্রন দ্বারা আঘাত করব বা হাইড্রোজেন দ্বারা আঘাত করব বা প্রোটন দ্বারা আঘাত করব। কী দ্বারা আঘাত করব? নিউট্রন, হাইড্রোজেন অথবা প্রোটন দ্বারা আঘাত করব। তাহলে কোনো মৌলকে নিউট্রন, হাইড্রোজেন অথবা প্রোটন দ্বারা আঘাত করলে যদি ওই মৌলটা অন্য একটা মৌলে কনভার্ট হয়ে যায় তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলবো কি বিক্রিয়া? ট্রান্সমিউটেশন বিক্রিয়া। আই হোপ তুমি বুঝতে পারছো, ক্লিয়ার? এখন আমরা একটা ট্রান্সমিউটেশন বিক্রিয়ার এক্সাম্পল দেখে আসবো এবং এই এক্সাম্পল দেখলে পরে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে এক্সাম্পলটা দেখবো, দেখো আমাদের কাছে স্ক্যান্ডিয়াম আছে। স্ক্যান্ডিয়াম খুবই সুন্দর একটা ধাতু। তো এই স্ক্যান্ডিয়ামেরকে আমরা কি করলাম? একটা নিউট্রন দ্বারা আঘাত করলাম। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 21, ভর সংখ্যা আমরা ধরতেছি 45। ভর সংখ্যা কত? 45। আচ্ছা, স্ক্যান্ডিয়ামকে আমরা কী দ্বারা আঘাত করছি? একটা নিউট্রন দ্বারা আঘাত করছি। তো হইলো কি, দেখো স্ক্যান্ডিয়াম কি হলো? কনভার্ট হয়ে গেল। কিসে কনভার্ট হয়ে গেল? দেখো মনে করো ক্যালসিয়ামে কনভার্ট হয়ে গেল। ক্যালসিয়াম 46 প্লাস, সরি ক্যালসিয়াম এখানে ধরো যে 44, না 45, এখানে আসলো 20। তাহলে এখানে কি উৎপন্ন হবে? দেখো তো এখানে মনে করো বিক্রিয়াটা এরকম আছে, তাহলে এখানে কি উৎপন্ন হবে? তাহলে দেখো ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা কী থাকবে? সেম থাকবে উভয় পাশে। উভয় পাশে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা কী থাকবে? সেম থাকবে। তাহলে এ পাশে আছে 45 আর 140, তাহলে এ পাশেও কত হবে? 45 আর 140। তাহলে এখানে যেটা হবে তার ভর সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, এবার দেখো এ পাশে টোটাল তোমার হচ্ছে গিয়ে আছে কত? প্রোটন সংখ্যা আছে কত? 21 টোটাল আছে। এখানে 21 আর এখানে 0 যোগ করলে কত আসতেছে? 21 আসতেছে না? 21 আসতেছে। আচ্ছা, আর এ পাশে তোমার হচ্ছে গিয়া তোমার প্রোটন সংখ্যা আছে কত? 20। তাহলে 21 হতে গেলে কি নিচে এখানে একটা 1 লাগে। তাহলে 1 কিসের সঙ্গে যুক্ত? হাইড্রোজেনের সঙ্গে যুক্ত। বুঝতে পারছো? তো দেখো এই যে স্ক্যান্ডিয়াম থেকে আমরা যে ক্যালসিয়াম পাইছি, এটার জন্য আমরা এটাকে বলবো ট্রান্সমিউটেশন বিক্রিয়া। আর ট্রান্সমিউটেশন বিক্রিয়া থেকে কি হবে? তোমাকে জাস্ট এরকম একটা হট চিহ্ন দিয়ে বলবে কি হট চিহ্নিত স্থানে কি হবে। বুঝতে পারছো? এই তো। আচ্ছা, তো তোমাদের বইতে মোটামুটি 4টা ট্রান্সমিউটেশন বিক্রিয়া দেওয়া আছে। এর ভিতরে একটা বিখ্যাত ট্রান্সমিউটেশন বিক্রিয়া আমি একটু তোমাদেরকে দিই, যেটা অলরেডি ভর্তি পরীক্ষায় চলে আসছে একবার। ঠিক আছে, একবার ভর্তি পরীক্ষায় চলে আসছে, কিন্তু এই মুহূর্তে আমার খেয়াল নাই যে কোন জায়গাতে আসছে, বাট এই প্রশ্নটা আমি পাইছি। তো সেইটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম 27 13 উৎপন্ন হচ্ছে তোমার এখানে ফসফরাস 30 15। তাহলে এখানে কি ছিল? ঠিক আছে, এটা একটা বিখ্যাত প্রশ্ন ছিল, বিখ্যাত প্রশ্ন ছিল। এখানে কি হবে?
প্লাস 1,0 নাইট্রোজেন, সরি হ্যাঁ এটুকু বাদ পড়ে গেছিলো, এটুকু বাদ পড়ে গেছিলো। এখানে কি হবে, এই যে এখানে কি হবে বলেন, আপনারা বলেন। আচ্ছা রিফাত লিখছে হাইড্রোজেন, না এখানে হাইড্রোজেন না শোনা। আচ্ছা ফারদিন লিখছে হিলিয়াম, হ্যাঁ এখানে হিলিয়াম হবে, ঠিক আছে এখানে হিলিয়াম হবে, ইয়েস। এই তো বুঝতে পারছো তাহলে তোমরা অলরেডি কিন্তু বুঝে গেছো যে এখান থেকে আসলে কি আসতে পারে। আচ্ছা এবার একজন লিখছে আলফা পার্টিকেল, গুড। আচ্ছা এই তোমরা নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সম্পর্কে তো ক্লিয়ার আইডিয়া আছে নাকি? ফিউশন আর ফিশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে বলো? ফিশন আর ফিউশন কি পড়ানো লাগবে আমার? ফিশন আর ফিউশন কি পড়ানো লাগবে? পড়াবো? ফিশন আর ফিউশন পড়াবো না? মনে হয় লাগবে না। আচ্ছা সূর্যে কোন বিক্রিয়া ঘটে, ফিশন না ফিউশন? সূর্যে কোনটা ঘটে, ফিশন নাকি ফিউশন? হালকা একটু দেখাই দেন, তাই তো? আচ্ছা হালকা দেখাই দিচ্ছি, দেখো হালকা দেখাই দিচ্ছি, দেখো ফার্স্ট অফ অল হচ্ছে তোমার নিউক্লিয়ার রিঅ্যাকশন বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে তোমার ফিউশন বিক্রিয়া আর একটা হচ্ছে তোমার ফিশন বিক্রিয়া, ঠিক আছে? নিউক্লিয়ার বিক্রিয়া বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে তোমার ফিউশন বিক্রিয়া আর একটা হচ্ছে ফিশন বিক্রিয়া। তো ফিউশন, দেখো ফিউশনটাকে আমরা বাংলায় লিখি, ফিউশন ওয়ার্ডটা বড়, তাহলে মনে রাখবা ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস গঠিত করবে এবং এই বিক্রিয়াকে আমরা বলবো ফিউশন বিক্রিয়া। ফর এক্সাম্পল দেখো সূর্যের ভিতরে, সূর্যে তোমরা জানো কি না জানি না, এই মহাবিশ্ব যখন সৃষ্টি হয়, এই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার সময় প্রথম যে পরমাণু সৃষ্টি হয়েছে সেই পরমাণুটা ছিল হাইড্রোজেন, এরপরে যে পরমাণুটা সৃষ্টি হয়েছে হিলিয়াম। তো মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে এদের মোটামুটি একদম বেসিক যখন অবস্থায় ছিল, এরা বেসিক অবস্থা মানে ধরো যে আজকে যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি এই পৃথিবী কিন্তু এরকম ছিল না। এই পৃথিবী একসময় গ্যাসীয় গোলাকার পিণ্ড ছিল, ঘুরতে 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 মাধ্যাকর্ষণের কারণে এবং সূর্যের প্রতি আকর্ষণ বলের কারণে এটা একটা নির্দিষ্ট কক্ষপথে আসছে, ঠান্ডা হয়েছে, ঠিক আছে? তারপরে অন্যান্য মৌল সৃষ্টি হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার বর্তমান পৃথিবী এরকম অবস্থায় আসছে। তো মোটামুটি যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবারই প্রথম এবং বেসিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। সূর্যে 55% হাইড্রোজেন থাকে, 44% হিলিয়াম থাকে, ঠিক আছে? তারপরে তোমরা যদি একটু পড়াশোনা করো এগুলো কিন্তু আরও বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা তো এবার খেয়াল করো যে ছোট ছোট নিউক্লিয়াস মিলে কি হবে, বড় একটা নিউক্লিয়াস গঠিত হবে। তো সূর্যে এই বিক্রিয়াটা ঘটে, দেখো সূর্যে হাইড্রোজেন আছে এবং হচ্ছে গিয়ে তোমার হাইড্রোজেন আছে। এখন হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? এই আগে বলো তো হাইড্রোজেনের আইসোটোপ কয়টা, দেখি পারে কে? দেখি তুই পারবা ইমন? 7টা হয়নি তো? কেন? সূর্যে থাকে 1 2 3 4 5 6 7, 7টা। বলো কয়টা? ইশরাত লাগছে 3টা, যেটা লেখছো 3টা, ওইটার কপালে জীবনে বিয়ে হবে না। ওগুলার যে 7টা উত্তর দিছো তার 7টা বউ হবে। যারা যারা লিখছো 3টা, ঠিক আছে, তাদের জীবনে বিয়ে শাদী হচ্ছে না। যারা যারা 7টা লিখছো তাদের কপালে হয়তো 7টা বউ, 7টা স্বামী। 7টা স্বামী করলে আবার ঝামেলা, 7টা বউ আসবে, ঠিক আছে? যাই হোক, দেখো হাইড্রোজেনের 7টা কি কি এইটাকে দেখো।
হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 এই 7টা আইসোটোপ হাইড্রোজেনের, ঠিক আছে? এই 7টা হাইড্রোজেন এই আইসোটোপ। হ্যাঁ, তোমার 7টা বউ হবে না, তোমার 7টা স্বামী হবে, ঠিক আছে? বুঝতে পারছো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা। সি 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 সি। আচ্ছা দেখো, আর আজকালকে আমি নিউজে দেখতেছি, হ্যাঁ আজকাল চাইলে কিন্তু মেয়েরাও বিয়ে করতে পারে। সো তোমার হাতে কিন্তু 7টা বউ করার অপশন আছে, তুমি চাইলে কিন্তু সেটা করতে পারো। হ্যাঁ, আমি কিন্তু দুষ্টামি করছি। হ্যাঁ, আচ্ছা দেখো, তো এবার খেয়াল করো যে তোমার সূর্যে হাইড্রোজেন আছে, এটা হচ্ছে হাইড্রোজেন এবং এটা হচ্ছে তোমার ডিউটেরিয়াম, এটা হচ্ছে ডিউটেরিয়াম। এরা দুজন রিয়াকশন ঘটাইলো, এখানে তোমার হচ্ছে গিয়ে 2টা আছে। তাহলে এরা রিয়াকশন ঘটালে উৎপন্ন হবে হিলিয়াম 42, ঠিক আছে? তো দেখো এটা কি হয়, দেখো তো এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা আছে। তাহলে উপরে ভর সংখ্যা কত? 2, আর এখানে ভর সংখ্যা কত? 2। তাহলে 2 আর 2 যোগ করলে কত হচ্ছে? 4। আচ্ছা, এখানে তোমার কত আছে দেখো তো? 1। আর এখানে যে 2টা আছে না, 2টা থেকে 1টা যাবে, তাহলে এই 1 আর 1 যোগ করলে কত আসতেছে? 2 আসতেছে, প্লাস। খেয়াল করো, প্লাস। এখন একটা কিন্তু আমাদের প্রোটন থেকে যাচ্ছে, একটা কি থেকে যাচ্ছে? প্রোটন থেকে যাচ্ছে, থেকে যাচ্ছে না? একটা প্রোটন যে থেকে যাচ্ছে সেইটা হচ্ছে তোমার এরকম অবস্থায় হবে, এই যে 0 1 প্রোটন, ঠিক আছে? তাহলে দেখো এই একটা নিউক্লিয়াস, মানে হাইড্রোজেনের নিউক্লিয়াস, ডিউটেরিয়ামের নিউক্লিয়াস, হাইড্রোজেন এবং ডিউটেরিয়াম যুক্ত হয়ে কি উৎপন্ন করতেছে? হিলিয়াম উৎপন্ন করতেছে। এখন হিলিয়াম নিউক্লিয়াসের আকারটা কি? বড় না? কারণটা কি দেখো তো, এখানে টোটাল আছে কত? ভর সংখ্যা কত? 4। এদের ভর সংখ্যা কত? এখানে 1 আর 2। তাহলে 2টা ছোট ছোট নিউক্লিয়াস থেকে উৎপন্ন হচ্ছে কি একটা বড় নিউক্লিয়াস, তাই না? বুঝতে পারছো? তাহলে এই যে এটাকে আমরা তখন বলবো ফিউশন বিক্রিয়া। এটাকে আমরা কি বলবো? ফিউশন বিক্রিয়া। আচ্ছা, এখন তোমরা আমাকে কেউ কি বলতে পারবা ভারী পানির সংকেত কি? ভারী পানির সংকেত দেখি তো কে পারে? ভারী পানির সংকেতটা কে পারে দেখি তো? D2O, yes, very good. D2O, ভারী পানির সংকেত হচ্ছে D2O। আচ্ছা, ড্রাই আইস, ড্রাই আইসের সংকেত কি বলতে পারো? ড্রাই আইসের সংকেত yes, solid carbon dioxide, yes, very good রোকেয়া তাসনিম, very good, ওকে। আচ্ছা, তাহলে এই গেল ফিউশন বিক্রিয়া। হ্যাঁ, ফিউশন বিক্রিয়া হচ্ছে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র ও ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে কি হবে? একটা বড় নিউক্লিয়াস সৃষ্টি হবে। আর ফিশন বিক্রিয়া, ফিশন বিক্রিয়াতে কি ঘটে দেখো, খেয়াল করো। ফিশন, ফিশন বিক্রিয়াতে কি হয়? তোমার একটা বড় নিউক্লিয়াস থাকবে, একটা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হবে, এটাকে আমরা বলি ফিশন বিক্রিয়া। এবং একটা বিখ্যাত ফিশন বিক্রিয়া আছে, সেটা হচ্ছে তোমরা ইউরেনিয়াম 235-কে চেনো। এই ইউরেনিয়াম 235, এটাকে যদি আমরা একটা নিউট্রন দ্বারা আঘাত করি, একটা নিউট্রন দ্বারা আঘাত করলে উৎপন্ন হবে তোমার বেরিয়াম এবং ক্রিপ্টন, ঠিক আছে? এটা মুখস্থ রাখবা। ইউরেনিয়াম 235-কে যদি নিউট্রন দ্বারা আঘাত করা হয় তাহলে উৎপন্ন হবে বেরিয়াম এবং ক্রিপ্টন। এটা কিন্তু পরীক্ষায় অলরেডি আসছে, অনেক জায়গাতেই আসছে। হ্যাঁ, তো এখন বেরিয়ামের তোমার হচ্ছে গিয়ে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 56, মানে প্রোটন সংখ্যা 56, ক্রিপ্টনের হচ্ছে 36। এখানে পারমাণবিক ভর 141, আর এইটার পারমাণবিক ভর, এটা তো পারমাণবিক ভর ভুলে গেছি গো, 92। হ্যাঁ, 92 প্লাস এখানে কি উৎপন্ন হবে বলতে পারো কেউ? প্লাস এখানে কি উৎপন্ন হবে? এটাই কিন্তু বেশি আসে পরীক্ষায়, যে এখানে হট চিহ্ন দেওয়া থাকে, এখানে কি উৎপন্ন হবে। তো এবার ওই জিনিসটা সিম্পল, জাস্ট হিসাব নিকাশ করে বসাবা। এর পাশে আছে 235 আর 1 236, টোটাল ভর সংখ্যা আছে 236। এখানে 141, এখানে 92, তাহলে 141 যোগ 92 করলে আসতেছে তোমার 233। তাহলে 233, আর এখানে আছে কত? 236। তাহলে 236 থেকে 233 আমরা কি করলাম? বিয়োগ করলাম, পাইলাম কত?
3 পাইলাম, ঠিক আছে, পাইলাম কত 3। আচ্ছা তাহলে এইখানে যেটা হবে তার ভর সংখ্যা হবে তোমার 3। আচ্ছা এবার এপাশে আছে 92, এখানে 0, তাহলে টোটাল আছে কত 92, 56 আছে, 36 আছে, 56 আর 36 যোগ করলে কত আছে 6 6 12, 12 2 হাতে আমার 1, 3 আর 5 8, 8 আর 1 9, 92, তার মানে এখানে আসবে 0। তাহলে 3,0 এরকম কিছু আছে, 30 এরকম কিছু আছে নাই, তার মানে বুঝতে হবে যে এখানে একটা 1 হবে, এখানে কি হবে 1 হবে, আর 1,10 এটা কিসের সংকেত, নিউটনের সংকেত। তাহলে সামনে একটা যদি 3 বসাই দিই তাহলে তো জিনিসটা ক্লিয়ার, তাহলে এই জিনিসটা ক্লিয়ার। তাহলে এখানে কয়টা নিউট্রন উৎপন্ন হবে, 3টা নিউট্রন উৎপন্ন হবে। তাহলে এই যে ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়ায়, ইউরেনিয়ামের ফিশন বিক্রিয়ায় কয়টা নিউট্রন উৎপন্ন হয়, 3টা নিউট্রন উৎপন্ন হয়, ঠিক আছে। এই ফিশন বিক্রিয়াটা তোমরা একদম সুন্দর মতো খেয়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে তোমার এখানে যে শক্তির পরিমাণ, এখানে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়, 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়। আর ফিউশন বিক্রিয়াতে প্রায় 20 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়, ফিউশনে 20 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়। আচ্ছা তারপরে কোয়ান্টাম সংখ্যাটা অনেক ইম্পর্টেন্ট এবং শিওর থাকো যে প্রশ্ন একটা পেয়ে গেছো, রাবিতে একটা প্রশ্ন পেয়ে গেছো কোয়ান্টাম সংখ্যা থেকে, এটা 100-এ 100 শিওর থাকো। আচ্ছা কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার, 4 প্রকার। কি কি, প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো আমাকে কেউ কি বলতে পারবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যার একটা আরেকটা নাম আছে, এই নামটা কেউ কি বলতে পারবো আমাকে, প্রধান কোয়ান্টাম সংখ্যার অপর নাম কেউ কি আমাকে বলতে পারবা? ইয়েস, বোর কোয়ান্টাম নাম্বার। শাবাশ রোকেয়া তাসনিম, দোয়া করি তোমার 100 ছেলে মেয়ে হোক, ঠিক আছে। ইয়েস, তো প্রধান কোয়ান্টাম সংখ্যার অপর নাম হচ্ছে বোর কোয়ান্টাম নম্বর। কেন বোর কোয়ান্টাম নম্বর বলা হয় দেখো, কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা অ্যাকচুয়ালি কাকে প্রকাশ করি, অরবিটকে প্রকাশ করি। কাকে প্রকাশ করি, অরবিটকে প্রকাশ করি, অরবিট। আর এই অরবিট সর্বপ্রথম কে ধারণা দেয় অরবিট সম্পর্কে, বিজ্ঞানী বোর ধারণা দেয়। এজন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার অপর নাম হচ্ছে বোর কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম নাম্বারকে আমরা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করি এবং এন এর মান 0 1 2 3 4 5 6 এনিথিং ক্যান বি হ্যাপেন, ঠিক আছে, মানে এন এর মান যে কোনো ন্যাচারাল নাম্বার। আচ্ছা, তো এখন এই প্রধান কোয়ান্টাম নাম্বার পরমাণুর আকার সম্পর্কে ধারণা দেয়। কিসের সম্পর্কে, পরমাণুর আকার সম্পর্কে ধারণা দেয়। কি বললাম, প্রধান কোয়ান্টাম নাম্বার পরমাণুর আকার সম্পর্কে ধারণা দেয়। কি বলছি, প্রধান কোয়ান্টাম নাম্বার পরমাণুর আকার সম্পর্কে ধারণা দেয়। আচ্ছা, তো এটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই। এরপরে আছে তোমার সহকারী কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এটার আরেকটা নাম আছে, সেই নামটা কেউ কি বলতে পারবা? এই সহকারী কোয়ান্টাম নাম্বারের আরেকটা নাম আছে, যেমন তোমরা পড়ছো না প্রধান কোয়ান্টাম নাম্বারের আরেকটা নাম হচ্ছে বোর কোয়ান্টাম নাম্বার, ঠিক সেমভাবে সহকারী কোয়ান্টাম নাম্বারের আরেকটা নাম আছে, সেটা কি বলতে পারবা কেউ? ইয়েস, শাবাশ সাকিন, শাবাশ, ভেরি গুড, সমারফিল্ড কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, কারণটা কি দেখো, সহকারী কোয়ান্টাম নাম্বার দ্বারা অ্যাকচুয়ালি কাকে প্রকাশ করা হয়, অরবিটাল বা উপশক্তি স্তরকে প্রকাশ করা হয়। এবং এই উপশক্তি স্তর সম্পর্কে সর্বপ্রথম যে বিজ্ঞানী ধারণা দেয় সেই বিজ্ঞানীর নাম হচ্ছে সমারফিল্ড। এই জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার অপর নাম হচ্ছে সমারফিল্ড কোয়ান্টাম নম্বর, রাইট? ওকে, আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। কী দ্বারা প্রকাশ করি? ছোট হাতের এল। দ্য কোশ্চেন ইজ হিয়ার। কখনো কি তোমার টিচারকে প্রশ্ন করছো যে ভাই এটাকে কেন, স্যার এটাকে কেন ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়? এই যে সমারফিল্ড কোয়ান্টাম নাম্বারকে বা সহকারী কোয়ান্টাম নাম্বারকে কেন ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়? ওকে, হয়তো অনেকে জাস্ট পড়ে গেছো, বইতে আছে পড়ে গেছো, কিন্তু কেন প্রকাশ করা এটা হয়তো অনেকে জানো না। তো খেয়াল করো, মনে করো যে এটা একটা অরবিটাল, ঠিক আছে, এটা হচ্ছে একটা পি অরবিটাল,
এখন এই পি অরবিটালে মনে করো যে ইলেকট্রন আছে, রাইট? ইলেকট্রন কি করবে? পি অরবিটালকে কেন্দ্র করে ঘুরবে। ইলেকট্রন কি করবে? পি অরবিটালকে কেন্দ্র করে ঘুরবে। তো ইলেকট্রন যখন ঘুরবে, তো ইলেকট্রনের মানে যে বৃত্তাকার গতি বা কৌণিক গতির কারণে এখানে একটা কৌণিক ভরবেগ সৃষ্টি হবে। কি হবে? কৌণিক ভরবেগ সৃষ্টি হবে। তাহলে ইলেকট্রন যখন অরবিটালে ঘোরে, অরবিটালে ঘোরার সময় তার কৌণিক ভরবেগ সৃষ্টি হয় এবং অরবিটালের কৌণিক ভরবেগকে আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। কী দ্বারা প্রকাশ করি? ছোট হাতের এল দ্বারা প্রকাশ করি। এবং এটাই হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম নম্বর। কথা বুঝতে পারছো? অর্থাৎ আমরা সহকারী কোয়ান্টাম নাম্বার দ্বারা অ্যাকচুয়ালি ইলেকট্রনের কৌণিক ভরবেগকে প্রকাশ করি, অর্থাৎ এই যে অরবিটালে ইলেকট্রনের কৌণিক ভরবেগকে প্রকাশ করি। এখন এই এল এর মান কি? এল এর মান হচ্ছে তোমার 0 থেকে n-1 পর্যন্ত। এল এর মান হচ্ছে তোমার 0 থেকে n-1 পর্যন্ত। এখন ধরে নাও যে তোমার n ইকুয়াল টু মনে করো যে আছে 4, তাহলে l ইকুয়াল টু কত? 0 থেকে n-1, তাই না? তাহলে 0 থেকে 4-1, দ্যাট মিনস 0 থেকে 3, তার মানে কত? 0 1 2 3। এখন এটার মানেটা কি দেখো, আমরা sp-df অরবিটালের নাম শুনছি। sp-df, s অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 0, p অরবিটালের জন্য হচ্ছে 1, d অরবিটালের জন্য 2, f অরবিটালের জন্য 3, তাই না? f অরবিটালের জন্য কত? 3। তার মানেটা হচ্ছে তোমার এই যে n ইকুয়াল টু 4, অর্থাৎ চতুর্থ অরবিটে একটা s অরবিটাল আছে, একটা p অরবিটাল আছে, একটা d অরবিটাল আছে এবং একটা f অরবিটাল আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এবার খেয়াল করো, এই তো সহকারী কোয়ান্টাম সংখ্যা এই। এরপরে তোমার হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর, ঠিক আছে? ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর, এবং এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছে? বিজ্ঞানী জি ম্যান আবিষ্কার করছে। বিজ্ঞানী কে আবিষ্কার করছে? জি ম্যান আবিষ্কার করছে ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বর। ম্যাগনেটিক কোয়ান্টাম নম্বরকে আমরা ছোটো হাতের এম দ্বারা প্রকাশ করি, আর এম ইকুয়াল টু +-l, অর্থাৎ এম এর মান +-l। এখন ধরো এল এর ভ্যালু কত কত হতে পারে? এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। তাহলে ডি এর জন্য আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি, তাই না? এম এর মান, এল এর মান ডি এর জন্য কত? 2। তাহলে তখন দেখো তো এম ইকুয়াল টু কত আসতেছে? +-2, তার মানে -2 -1 0 +1 +2, -2 -1 0 +1 +2। তাহলে আলটিমেটলি কয়টা আসতেছে? 5টা। আলটিমেটলি কয়টা পাইছি? 5টা, তাই না? তাহলে দেখো তো ডি অরবিটালের জন্য এম এর ভ্যালু কয়টা পাইছি? 5টা পাইছি। ডি অরবিটালের জন্য এম এর ভ্যালু কয়টা পাইছি? 5টা পাইছি। তার মানেটা কি? তার মানে হচ্ছে ডি অরবিটাল 5টা ভাগে বিভক্ত। ডি অরবিটাল কয়টা ভাগে বিভক্ত? 5টা ভাগে বিভক্ত, অর্থাৎ অরবিটালের 5টা আরও ভাগ আছে। কি কি? ডি অফ এক্স ওয়াই, ডি অফ ওয়াই জেড, ডি অফ জেড এক্স, ডি অফ জেড স্কোয়ার, ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যারা যারা পড়ো তাদের বিয়ে হচ্ছে না আর জীবনে, এটাকে পড়বা ডি অফ এক্স স্কোয়ার হাইপেন ওয়াই স্কোয়ার বা ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কিন্তু যারা যারা ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পড়ছো এতদিন, তাদের আর জীবনে বিয়ে হচ্ছে না, ঠিক আছে? কারণ তারা ভালো জিনিসটা দেখেও চেনো না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো ঠিক তেমনিভাবে দেখো পি অরবিটালের জন্য এল এর মান কত? 1 না? পি অরবিটালের জন্য যদি এল এর মান 1 হয়, তাহলে পি অরবিটাল কয়টা ভাগে বিভক্ত থাকবে দেখো তো? তাহলে এম ইকুয়াল টু +-1, দ্যাট মিনস -1 0 +1, তার মানে পি অফ এক্স, পি অফ ওয়াই, পি অফ জেড, পি অফ এক্স, পি অফ ওয়াই আর কি পি অফ জেড, রাইট? ওকে, আচ্ছা, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার কিনা? না না না, শোনা, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বললেও হয়, আবার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বললেও হয়, একই কথা। তবে এক্স স্কোয়ারটা আগে দেওয়াটা বেটার, ঠিক আছে? ডি অরবিটালের চিত্র, ও খুব ভালো কথা মনে করছো, যারা ফার্স্ট টাইমার তারা একটু খেয়াল করো। ডি অরবিটালের চিত্র কিন্তু ঢাকা ভার্সিটি রিটেনে আসতে পারে, ঠিক আছে? ডি অরবিটালের চিত্র কিন্তু ঢাকা ভার্সিটি রিটেনে আসতে পারে। তাহলে এবার আমরা চিত্র আঁকা শিখি। হ্যাঁ, ডি অরবিটালের চিত্রগুলো আঁকা শিখি। পি অরবিটালের চিত্র নিয়ে কারো কোনো সমস্যা নেই, কারণ এটা আবাল বিদ্যমণিতা, গরু ছাগল হাঁস মুরগি সবাই জানে। বাট ডি অরবিটালের চিত্রগুলো নিয়ে একটু ঝামেলা হতে পারে। দেখো, ডি অফ এক্স ওয়াই, ডি অফ ওয়াই জেড, ডি অফ জেড স্কোয়ার না, জেড এক্স, ডি অফ জেড স্কোয়ার
ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এই যে এবার ডি অফ এক্স ওয়াই, তা কী করবা দেখো, দুইটা অক্ষ নিবা। কয়টা অক্ষ নিবা? দুইটা অক্ষ নিবা, ঠিক আছে। জিনিসটা কি তোমার হচ্ছে ডি অফ খেয়াল করো, ডি অফ এক্স ওয়াই, জিনিসটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই। তো একটাকে নাম দিবা তুমি এক্স অক্ষ, একটাকে নাম দিবা তুমি ওয়াই অক্ষ। মানে এখানে যেটা যেটা থাকবে, খেয়াল করো টেকনিকটা খেয়াল করো, এখানে যেটা যেটা থাকবে সেটা সেটা নাম দিবা। যেমন ডি অফ ওয়াই জেডের ক্ষেত্রে কী করবা, দুইটা অক্ষ নেবা, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। আচ্ছা, ডি অরবিটালের আকৃতি কেমন পড়ছো না সবাই? এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল হচ্ছে তোমার ডাম্বেল আকার, ডি অরবিটাল ডাবল ডাম্বেল, এফ অরবিটাল ত্রিমাত্রিক জটিল, তাই না? পড়ছি কিন্তু আমরা এটা। তো ডি অরবিটাল এখানে ডাবল ডাম্বেল আসবে। এখন এই ডাবল ডাম্বেলটা কীভাবে হবে? এক্স এবং ওয়াই আছে কি, এক্স এবং ওয়াই, অর্থাৎ দেখো একটা ডাম্বেল দেবা এক্স ওয়াইয়ের মাঝখানে এই বরাবর, আবার আরেকটা ডাম্বেল দেবা এই বরাবর, ঠিক আছে? আরেকটা ডাম্বেল দেবা কোন বরাবর? এই বরাবর। কথা বুঝতে পারছো? হয়ে গেল ডি অফ এক্স ওয়াই। এবার ডি অফ ওয়াই জেড, তাহলে ডাবল ডাম্বেল হবে। তাহলে একটা ডাম্বেল আসবে তোমার জেড এবং ওয়াই এর মাঝখানে, আরেকটা ডাম্বেল আসবে এই যে জেড এবং ওয়াই এর মাঝখানে। ডি অফ জেড এক্স, তাহলে এটা কীভাবে আঁকবো দেখো, একটাকে নাম দিব জেড, একটাকে নাম দিব আমি এক্স। তাহলে একটা আসবে তোমার এক্স এবং জেডের মাঝ বরাবর। মাঝ বরাবর বলতে আমি কী বোঝাচ্ছি? কোনাকুনি, ঠিক আছে? অক্ষের উপরে না, কিন্তু অক্ষের উপরে না, কোনাকুনি। তাহলে আরেকটা অরবিটাল আসবে কোথায়? এই যে কোনাকুনি। বুঝতে পারছো? ডি অফ জেড স্কোয়ারটা কেমন দেখো, ডি অফ জেড স্কোয়ারটা একটু ভেজাল আছে, ঠিক আছে? জাস্ট জেড লিখবা, ঠিক আছে? জাস্ট কি দিবা? জেড। এই যে তোমার লম্ব যে অক্ষরটা থাকবে এটাকে তুমি কি দিবা? জেড দিবা, ঠিক আছে? এবার জাস্ট একটা অরবিটাল আঁকাবা, একটা অরবিটাল আঁকাবা, বাকিটা এরকম এখানে একটা গোল চাকতির মতো দিয়ে দেবা। তাহলে এটা হচ্ছে তোমার ডি অফ জেড স্কোয়ার। আর ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কীভাবে আঁকবা দেখো, এখানে কী কী আছে? এক্স এবং ওয়াই আছে, এখানে কী কী আছে? এক্স এবং ওয়াই। তাহলে দিলাম আমি ওয়াই এবং এক্স। দেখো এক্স ওয়াই যখন ছিল, ডি অফ এক্স ওয়াইয়ের ক্ষেত্রে কী আসছে? কোনাকুনি আসছে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ক্ষেত্রেও কি কোনাকুনি আসবে? না। এবার তুমি ডাবল ডাম্বেলটা অক্ষের উপরে আঁকবা, এই একটা অক্ষ, এই একটা অক্ষ, এই এটা হয়ে গেছে ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি অফ এক্স ওয়াই, ডি অফ ওয়াই জেড, ডি অফ জেড এক্স, ডি অফ জেড স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? এই অরবিটাল আকার ব্যাপারটা ক্লিয়ার বাচ্চারা? আচ্ছা, তিনটা জিনিস আমি পড়াবো না, কখনোই পড়াবো না। সেটা হচ্ছে তোমার অব্যয় নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। এই তিনটা জিনিস আমি কখনোই পড়াবো না। কেন পড়াবো না? কারণটা হচ্ছে তোমার যে এই তিনটা জিনিস তোমরা সবাই পড়তে পড়তে আসছো, এবং দেখা যাবে কি যে আমি পড়াইতে গেলে আমারই তোমরা রুলটা পড়াইতে পারবা। আচ্ছা, তবে একটা কোশ্চেন করি, এই যে হুন্ডের নীতি, হুন্ডের নীতি তো সকল অরবিটাল মেনে চলে। কোন অরবিটাল হুন্ডের নীতি মানে না? কোন অরবিটাল হুন্ডের নীতি মানে না? বলো, কোন অরবিটাল হুন্ডের নীতি মানে না? ইয়েস, এস অরবিটাল। ভেরি গুড, শাবাশ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ওকে, এবার একটা ছোট একটা কোশ্চেনের উত্তর দাও, একদম সোজা কিন্তু একটু পেঁচানো আছে। হ্যাঁ, একদম সোজা সোজা একটা উত্তর দাও যে চতুর্থ শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকবে? প্রশ্নটা কি? চতুর্থ শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকবে? চতুর্থ শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকবে? চতুর্থ শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকবে? উত্তর দাও। যদি অপশন চাও অপশনও দিতে পারি, অপশন দিলে তো তোমরা আবার কনফিউজড হয়ে যাবে বেশি। ওরে বাহ, জস, ভেরি গুড,
16টি, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। তাহলে যে কোনো অরবিটাল মানে যে কোনো অরবিটে কতগুলো উপশক্তি স্তর থাকবে এটা নির্ণয় সূত্র কি? এন স্কোয়ার। যে কোনো অরবিটে কতগুলো উপশক্তি স্তর থাকবে এটা নির্ণয় সূত্র কি? এন স্কোয়ার। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে গিয়া এই যে ইলেকট্রন বিন্যাস দেখবা আব্বনীতি মানে না, আব্বনীতি ভঙ্গ করে এরকম যে উদাহরণগুলো আছে কে আছে দেখো তো, ক্রোমিয়াম, কপার, তারপর হচ্ছে তোমার মলিবডেনাম, তারপরে সিলভার, এগুলো কি আব্বনীতি মানে না, ঠিক আছে, এগুলো আব্বনীতি মানে না। ভাই কয়টায় ক্লাস শেষ হবে আজকে? ক্লাস 10টার দিকে শেষ করব, ঠিক আছে, সমস্যা নাই, ক্লাস আমরা 10টার দিকে শেষ করব। আচ্ছা, তো আর ইউ দ্বারা কি হয়? রাজশাহী ইউনিভার্সিটি, রাইট? আর ইউ দ্বারা কি হয়? রাজশাহী ইউনিভার্সিটি। কিন্তু পর্যায় সারণীতে আর ইউ দ্বারা একটা মৌল আছে, পর্যায় সারণীতে আর ইউ দ্বারা একটা মৌল আছে। কেউ কি বলতে পারবা এই মৌলটার ইলেকট্রন সংখ্যা কত বা প্রোটন সংখ্যা কত? এই মৌলটার প্রোটন সংখ্যা কত বলতে পারবা? হ্যাঁ, 20 মিনিট আছে আর মাত্র, দেখছি আমি, বলো। চুয়াল্লিশ, ভেরি গুড। এটার ইলেকট্রন সংখ্যা 44। ওকে, আচ্ছা, তো এই প্রশ্নটাই আসছিল যে আর ইউ 44-এর ইলেকট্রন বিন্যাস করো, তাও রাবিতে আসছিল এবং অনেকেই পারে নাই। কেন পারে নাই? কারণ এই আর ইউ এর ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম, ঠিক আছে। আর ইউ আর আর এইচ অর্থাৎ রোডিয়াম, রুথেনিয়াম এবং রোডিয়াম, এই দুইটার ইলেকট্রন বিন্যাস তোমরা একটু দেখবা বাসায়, ব্যতিক্রম আছে বাসায় দেখবা। বলতে কি, হাজারিন আক্সারের বই খুললেই তো তোমার চলে আসবে, কি বলে, সামনে চলে আসবে পর্যায় সারণী থেকে এটা ইলেকট্রন বিন্যাস দেখবা, ব্যতিক্রম আছে। রাবির এক্স কোশ্চেন। আচ্ছা, তারপরে এই যে রিডবার্গ সমীকরণ কোনটা দেখো তো? রিডবার্গ সমীকরণ হচ্ছে তোমার 1/λ = RH × 1/n1² - 1/n2²। এখন এই RH দ্বারা কি বোঝায়? রিডবার্গ ধ্রুবকের ভ্যালু কত? আমি মনে রাখতাম এরকম 10, 9, 6, 7, 8 পার সেন্টিমিটার, এভাবে আমি রিডবার্গ ধ্রুবকের ভ্যালুটা মনে রাখতাম, ঠিক আছে। 10, 9, 6, 7, 8 পার সেন্টিমিটার, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের সমীকরণ ভ্যালু। আচ্ছা, এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করি, মিটারে প্রকাশ করলে আসে 1.09678 × 10⁻⁻7 পার মিটার, ঠিক আছে, -7 পার মিটার, -7 তো সরি +7, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার রিডবার্গ ধ্রুবকের ভ্যালু। তো এখন কখন এই রিডবার্গ সমীকরণ ইউজ করতে হয়? ধরো যে একটা ইলেকট্রন মনে করো যে এরকম প্রথম কক্ষপথ থেকে লাফ দিয়ে মনে করো যে 3 নম্বর কক্ষপথে চলে গেছে। একটা ইলেকট্রন লাফ দিয়ে কয় নম্বর? প্রথম কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে চলে গেছে। তখন তার তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে এইটা নির্ণয়ের জন্য আমাদের কি লাগে? রিডবার্গ সমীকরণ লাগে। এখন দেখো রিডবার্গ সমীকরণটা কি? 1/λ × RH, ঠিক আছে, মানে আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে 1/n1², n1 মনে রাখবা যে n1 = n2 অলওয়েজ। n1 এর মানটা কত হবে? ছোট হবে অলওয়েজ। n1 এর মানটা কি হবে? ছোট হবে অলওয়েজ। তাহলে এখানে 1 নম্বর কক্ষপথ আর 3 নম্বর কক্ষপথ, এই দুজনের ভিতর ছোট কে? 1 ছোট। তাহলে n1 এর ভ্যালু হচ্ছে 1, 1 এর স্কোয়ার -3² তাহলে RH × 1 এর স্কোয়ার করলে 1 আসে, তাহলে ভাগ করলে 1 -1/9। তাহলে দেখো তো RH ×
8/9, তাহলে 1 ল্যামডা ইকুয়াল টু কী পাইলাম RH ইন্টু 8/9, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসতেছে দেখো তো 9RH/8, ল্যামডা ইকুয়াল টু আসতেছে কত, সরি 9/8RH, 9/8RH। ওকে, তো এরকম তোমার কিন্তু অপশন থাকবে, তোমাকে অ্যাকচুয়ালি হিসাব করে বের করতে হবে না, বাট এরকমভাবে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমার পরীক্ষায় থাকবে। তো এবার তোমাকে বলে দিতে পারে যে 5 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে গেছে, ইলেকট্রন কয় নম্বর কক্ষপথ থেকে গেছে, 5 নম্বর থেকে 3 নম্বরে গেছে, তাহলে 5 হচ্ছে আমাদের N2 এর ভ্যালু আর 3 হচ্ছে আমাদের N1 এর ভ্যালু, 5 N2 এর ভ্যালু আর 3 হচ্ছে N1 এর ভ্যালু। তাহলে কি আমরা সেইভাবে হিসাব করে আমরা কি এইরকম একটা সমীকরণ নিয়ে আসতে পারবো না, এই যে ল্যামডা ইকুয়াল টু এরকম একটা সমীকরণ আনতে পারবো না? পারবো কি না বাচ্চারা? পারা যাবে এটা? হ্যাঁ পারবো, পারবো তো মনে হচ্ছে। ওকে, আজকে ক্লাসে মনে হচ্ছে না গুণগত রসায়ন শেষ হবে, আমাদের পরিবেশ রসায়নের একটু বাকি ছিল, ঠিক আছে। পরিবেশ রসায়নের যে অ্যাসিড যে অংশটা ওইটা বাকি আছে, তারপরে তোমার হচ্ছে গুণগত রসায়নের তোমার এই যে তোমার আরও বেশ কয়েকটা টপিক আজকে বাকি থাকবে, যেমন দ্রাব্যতা টপিকটাই আজকে বাকি থাকবে। হ্যাঁ, তো দেখো এই যে তোমার চিকিৎসা ক্ষেত্রে এই যে ব্যবহার আইআর রশ্মির ব্যবহারগুলো আছে, তাই না? এই যে চিকিৎসা ক্ষেত্রে আইআর রশ্মির ব্যবহার, এগুলো কিন্তু তুমি বাসায় বসে পড়বা, ঠিক আছে। এগুলো তোমাকে বাসায় বসে পড়তে হবে। তাহলে রিডিং লিখে রাখো, রিডিং আইআর এর ব্যবহার, আইআর রশ্মির ব্যবহার যে, তারপর তোমার এমআরআই, এমআরআই, এনএমআর এর যে নীতি, এই নীতিটা জাস্ট একবার রিডিং করবা, ঠিক আছে। এমআরআই ফুল মিনিং কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এমআরআই ফুল মিনিং কি? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এনএমআর নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। এখন এখান থেকে একটা এমসিকিউ আসছে যে নিচের কোনটি এনএমআর সক্রিয় মৌল, একটা এমসিকিউ আসছে যে নিচের কোনটি এনএমআর সক্রিয় মৌল। অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন। তাই মনে রাখবা হাইড্রোজেন একটা এনএমআর সক্রিয় মৌল, ঠিক আছে। মাথায় থাকবে আশা করি যে হাইড্রোজেন একটা এনএমআর সক্রিয় মৌল, কথা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে তোমার আরও বেশ কিছু তুমি হচ্ছে মুখস্থ করবে এখন, কারণ এখানে তো আমার বোঝানোর কিছু নাই। সেটা হচ্ছে তোমার শিখা পরীক্ষায় বর্ণ, শিখা পরীক্ষায় বর্ণ, যেমন শিখা পরীক্ষায় সোডিয়াম কোন বর্ণ দেয়? সোনালী হলুদ বর্ণ দেয়, ঠিক আছে। তারপরে তোমার কি বলে পটাশিয়াম কেমন বর্ণ দেয়? হালকা বেগুনি দেয়। তারপরে কপার কেমন দেয়? নীলাভ সবুজ শিখা দেয়। তারপর তোমার ক্যালসিয়াম ইটের মতো লাল দেয়। আবার কোবাল্ট ব্লু গ্লাসে এদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেমন পটাশিয়াম আয়ন কোবাল্ট ব্লু গ্লাসে গোলাপি লাল শিখা দেখায়, কপার আয়ন কোনো বর্ণ দেখায় না, সোডিয়াম আয়ন কোনো বর্ণ দেখায় না, ক্যালসিয়াম তোমার কোবাল্ট ব্লু গ্লাসে হালকা সবুজ শিখা দেখায়। এই যে কালারগুলা, এই কালারগুলো অবশ্যই পড়বা, অবশ্যই পড়বা। দ্রাব্যতা টপিক আমি টোটালি টাচ করবো না, কারণ দ্রাব্যতা নিয়ে স্পেশাল ক্লাস দেবো, দ্রাব্যতা নিয়ে স্পেশাল ক্লাস দেবো, স্পেশাল বিকজ জাহাঙ্গীরনগর ডি ইউনিট একটা প্রশ্ন থাকবেই ওখানে যে নিচের কোনটি পানিতে দ্রবণীয়, নিচের কোনটি পানিতে দ্রবণীয় নয়, ঠিক আছে। এটা আমি স্পেশাল ক্লাসেই শিখাবো। তারপরে দ্রাব্যতা, এটাও স্পেশাল ক্লাসে শিখাবো। দ্রাব্যতার ক্লাস আর পরিবেশ রসায়নের ক্লাস একত্রে নিব,
দ্রাব্যতার ক্লাস, পরিবেশ রসায়নের ক্লাস একত্রে নিব, বুঝতে পারছি। তারপরে দ্রাব্যতা টপিক বাদে মোটামুটি যেসব টপিক আছে সেই সব টপিকের উপর থেকে আগামীকালকে পরীক্ষা হবে, কথা বুঝতে পারছো। দ্রাব্যতা টপিক বাদে যে যে টপিক আছে সেই সেই টপিকের উপর থেকে আগামীকালকে পরীক্ষা হবে। তারপরে তোমরা হচ্ছে গিয়ে এই যে আয়ন শনাক্তকরণ, এই জিনিসটা বাসায় থেকে মুখস্থ করবা, কারণ এখানে আমি বুঝানোর কিছু নাই। আয়ন শনাক্তকরণ এটা বুঝাইতে গেলে তোমাদেরকে ল্যাবে নিয়ে যাইতে হবে, ল্যাবে না গেলে এই আয়ন শনাক্তকরণ পড়ায় আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, এই যে আয়ন শনাক্তকরণ, যেমন সোডিয়াম আয়ন শনাক্ত করতে কোনটা ইউজ করা হয়, তারপরে অ্যামোনিয়া আয়ন শনাক্ত করতে কোনটা ব্যবহার করা হয়, এই দুইটা তো একদম মানে মহামারী ইম্পর্টেন্ট, ঠিক আছে, মহামারী ইম্পর্টেন্ট, বুঝতে পারছো। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কী ব্যবহার করা হয়, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে কোনটা ব্যবহার করা হয়, নেসলার দ্রবণ। হ্যাঁ, এই সংকেতগুলো মহামারী ইম্পর্টেন্ট। তারপরে তোমার একদম বইয়ের লাস্টের দিকে যে পাতন আছে না, পাতনটা একটু পড়বেন। মেডিকেলের সময় পাতন থেকে যেরকম পড়াশোনা করছো ঠিক সেম পড়াশোনাই করবা, ঠিক আছে। মেডিকেলের পাতন থেকে যেরকম পড়াশোনা করছো ঠিক সেম পড়াশোনা করবা, বুঝতে পারছি। এই তো, তাহলে আমাদের দ্রাব্যতা বাদে, ঠিক আছে, আসল পড়াশোনা তো দ্রাব্যতা বাদে বাদ বাকি সবগুলাই হয়েছে। আর তড়িৎচুম্বকীয় বর্ণালী, রিডিং, তড়িৎচুম্বকীয় বর্ণালী রিডিং, এগুলা, ঠিক আছে। এই টপিকগুলো একটু রিডিং পড়বা, বুঝতে পারছো। ক্লিয়ার? আমি কিন্তু ক্লাস শেষ করে দেব। কারো কোনো কমেন্ট আছে, কোনো মন্তব্য আছে কারো কোনো? আমাদের ক্লাসের মধ্যে এই পর্যন্তই, ঠিক আছে। যেহেতু কারো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না বা প্রবলেম দেখতে পাচ্ছি না, তাহলে আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। কালকে দ্রাব্যতা বাদে যা আছে তার উপরে পরীক্ষা, ঠিক আছে। এক্সামের রেজাল্ট লিস্ট দিলে অনেক ভালো হতো, তাই তো। আচ্ছা, আমি এই কথাটা ক্লাস নিতে মাথায় আসছে, আমি দিচ্ছি অবশ্যই। এখন হচ্ছে কি, মানে তোমাদেরও রেসপন্স দেখে না আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে। 160 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে। মোটামুটি ক্লাসগুলো আমরা রেগুলারলি নেওয়ার চেষ্টা করি, এমন না যে হচ্ছে আমরা ক্লাস নিচ্ছি না বা ক্লাসে অনিয়মিত। মোটামুটি যতদিন হয়েছে, কোর্স 10 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 31 তারিখ, তার মানে তোমরা আসো আমাদের সঙ্গে 21 দিন। এই 21 দিনে দেখো যে পরীক্ষার জন্য বন্ধ গেছে 3 দিন, বাট বাদ বাকি টাইমে তোমার কিন্তু কোনো দিনই আমরা বন্ধ রাখি নাই। শুক্রবারেও আমাদের ক্লাস হয়েছে কিন্তু, ঠিক আছে। একদিন মনে হয় মাঝখানে আমরা বন্ধ দিয়েছিলাম, জাস্ট মেইনটেনেন্স ব্রেক। হ্যাঁ, তো ক্লাস কিন্তু আমাদের রেগুলারলি হচ্ছে, কিন্তু সেই তুলনায় ছেলেমেয়েরা পরীক্ষা দেয় না, ঠিক আছে। অ্যান্সার শিট, এই অ্যান্সার শিট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সলভ শিট এখনই দিয়ে দিচ্ছি। এই যে জান্নাতুল মনি তো আমার আবেগিত বানাই দিলা, ঠিক আছে, যে তোমার বড় ভাইয়ের মতো দেখতে অনেকটা, এটা আবেগিত বানাই দিলা। আমি আবার আবেগে পড়ে গেলে না, মানে আমার সব কিছু দান খরচ করে দিই, মানে দান খরচ বলতে দিয়ে দিই মানুষরে, ঠিক আছে। এই তো তুমি তো খুব ডেঞ্জারাস, তুমি তো দেখা যাবে যে এসে আমার কাছে বলবা যে ভাই আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা দেন, আপনার ওইটা দেন, তখন তো আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, সলভ শিট দিয়ে দিচ্ছি আপু, এখনই সলভ শিট দিয়ে দিচ্ছি, আর পজিশনগুলো আমি এখন দিচ্ছি, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।